আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই সবাই কেমন আছি? আপনাদের লাস্ট কি 6 নাম্বার কমপ্লিট হয়েছিল? কথা বলেন, সমস্যা নাই, কথা বলতে পারবেন, সুযোগ আছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা একটু মুখে বলেন যে আমাদের 6 নাম্বার লেকচার কমপ্লিট হয়েছিল কিনা। আজকে 7 নাম্বার লেকচার পড়বেন, লিটারেচার পড়বেন, একটু জানান। জি স্যার, পড়বো। ওকে, 6 নাম্বার লেকচার কি আমাদের কমপ্লিট হয়েছিল? জি স্যার, হয়েছিল। ওকে, তাহলে 7 নাম্বার লেকচার শিটে আমাদের আধুনিক যুগ নিয়ে কথা বলা, ঠিক আছে? আধুনিক যুগে হচ্ছে কবি সাহিত্যিক কোনগুলো পড়বো আমরা, কি আপনাদেরকে ফাউন্ডেশন ক্লাসে দিয়ে দিয়েছিলাম না, মনে আছে কি? জি স্যার, দিয়েছিলেন। আচ্ছা, ওকে। তাহলে আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ব। মোটামুটি এর মধ্যে আমাদের অনেকটাই পড়া হয়ে যাবে আর কি। আমি যেভাবে সাজাইছি একদম রবীন্দ্রনাথ ঠাকুরের যা যা আছে সব চলে আসছে এখানে। এবং এটা যদি আমরা ভালো করে পড়ি, ভালো করে মাথায় রাখি, তাহলে দেখা যাচ্ছে আপনার যেই টাইপের কোশ্চেনে আমাদের আসুক না কেন, আমরা এখান থেকেই চলে আসবে এবং এখান থেকে পারবো। ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, ওকে? চলেন তাহলে স্টার্ট করি। রবীন্দ্রনাথ থেকে কি টাইপের প্রশ্ন আসে এগুলো তো আমরা জানি সবাই, তাই না? জি স্যার। লেখক পরিচিতি দেখেন। জন্ম 7ই মে 1861 খ্রিস্টাব্দে। জন্ম কত সালে বলেন তো? 7ই মে 1861। 7ই মে 1861। আচ্ছা, এর মধ্যে 1861 থেকে যদি আমরা 593 মাইনাস করি, কত বলেন তো? 593। তাহলে কোনটা চলে আসবে? বাংলা সন। বাংলা বাংলা। সনটা আমাদের মাঝে মাঝে পরীক্ষায় চলে আসে। তাহলে 1861 সনে জন্ম, আর হচ্ছে বাংলা হচ্ছে 1268। 68। 1268, ওকে। এটা হচ্ছে 7ই মে। আর বাংলায় কত বলেন তো? 25শে 25শে বৈশাখ। বাংলায় বৈশাখ। কত? 25শে বৈশাখ। বৈশাখ। কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার। কোথায় বলেন তো? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ ঠাকুর করেন। পরিবারের। রবি ঠাকুরের পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশি ছিল, এটা কি জানেন আপনারা? জি স্যার। বাংলাদেশে কোথায় ছিল? খুলনা জেলার দক্ষিণ দিকে। রূপসা উপজেলার দক্ষিণডিহি উপজেলা মনে হয়, নাকি রূপসা উপজেলা জি স্যার। দক্ষিণডিহি এলাকা, ঠিক আছে? পিঠাপুর গ্রাম, ঠিক আছে? মৃত্যু 7ই অগাস্ট। 7ই অগাস্ট 1941। বাংলা সালটা আমাদের মাঝে মাঝে আসে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। ঠিক আছে? কত তারিখ বলেন তো? 22শে শ্রাবণ 1348। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। পিতা কে ছিল বলেন তো? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতা দেবেন্দ্রনাথ কে ঠাকুর। ছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বোন টোটাল কতজন ছিল বলেন তো? 15 জন। টোটাল কতজন ছিল? 15 জন। 15 জন। ভাই বোন কতজন ছিল? 15 জন। মাতা হচ্ছে শারদা দেবী। মাতাকে? শারদা দেবী। সারদা দেবী। দাদা হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই দাদা থেকে তারা মূলত হচ্ছে অনেক টাকা পয়সার মালিক হয়, বুঝছেন? জমিদারি পায়। কিভাবে পায়? তার দাদা হচ্ছে ব্রিটিশরা হচ্ছে এই যে কার্গোতে যে মালামাল নিয়ে আসে, এগুলোর হিসাব রক্ষক ছিল তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে? তো উনি কি করতো? হিসাব নিকাশ করতো, এর মধ্যে অনেক টাকা পয়সাও কি এদিক সেদিক করে অনেক টাকা ইনকাম করে সে বাংলাদেশে কি অনেক জমি জমা কিনলো। ঠিক আছে? বাংলাদেশে তাদের 3টা জায়গায় কি ছিল? জমিদারি ছিল। কোথায় কোথায় বলতে পারবেন? কুষ্টিয়া কুষ্টিয়ার শিলাইদহ। শিলাইদহ, তারপর সিরাজগঞ্জের শাহজাদপুর, আর নওগাঁর কি বলেন তো? পাতিশর। নৌকার কি? পাতিশর। হাতিশর। তাহলে বাংলাদেশের 3টা জায়গায় তাদের কি ছিল? জমিদারি ছিল। কি কি? কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের কুষ্টিয়ার শিলাইদহ, তারপর হচ্ছে আপনার সিরাজগঞ্জ। শাহজাদপুর। সিরাজগঞ্জের কি বলেন তো? শাহজাদপুর। শাহজাদপুর। সিরাজগঞ্জের কি? শাহজাদপুর। শাহজাদপুর। তারপর কি বলেন তো? নওগাঁর পাতিশর। নওগাঁর পাতিশর। নওগাঁর কি? পাতিশর। পাতিশর। এই 3টা জায়গায় তাদের কি ছিল বলেন তো? জমিদারিত্ব। জমিদারি ছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার বয়স 28 বছর, কত বছর?
28। 28 বছর। তখন সে চলে আসছিল কোথায়? বাংলাদেশে জমিদারি দেখার জন্য। কোথায় চলে আসছিল? বাংলাদেশে জমিদারি দেখার জন্য। 28 থেকে 38 বছর, প্রায় কত বছর বলেন তো? 10 বছর সে কি করছিল? সরি, 10 বছর না, 28 থেকে 40 বছর। তার মানে এই 12 বছর সে কোথায় ছিল বলেন তো? বাংলাদেশে ছিল। কত বছর বাংলাদেশে ছিল? বাংলাদেশে। 12 বছর সে বাংলাদেশে ছিল এই জমিদারি দেখার জন্য। ওকে, 28 থেকে 40, 28 থেকে কি 40। আর এই তিনটা জায়গায় কুষ্টিয়া শিলাইদহ, সিরাজগঞ্জের কি শাহজাদপুর, আর নওগাঁর কি পাতিশর। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। পদবী কি ছিল? কুশারী। তাহলে তাদের বংশীয় পদবী কি ছিল বলেন তো? কুশারী। কুশারী। তারা হচ্ছে জেলেদের পুরোহিত ছিলেন। জেলেদের কি ছিলেন বলেন তো? পুরোহিত ছিলেন। এই জন্য এটাকে বলা হয় কুশারী উপাধি। তার পূর্বপুরুষরা খুলনার রূপসা উপজেলার পিঠাবুকে বসবাস করতেন। কোথায় বলেন তো? পিঠাবুক। পিঠাভোগের। বংশ হচ্ছে পিরালি ব্রাহ্মণ। বংশের নাম কি বলেন তো? পিরালি পিরালি ব্রাহ্মণ। ব্রাহ্মণ। রবীন্দ্রনাথ ঠাকুরের টোটাল সন্তান কতজন ছিল? 5 জন। 5 জন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম কি হিন্দু নাকি ব্রাহ্ম? ব্রাহ্মণ। রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম কিন্তু হিন্দু। আমরা অনেকেই জানি যে হিন্দু ধর্মে, কিন্তু হিন্দু না। কোন ধর্মে বলেন তো? ব্রাহ্ম ধর্মের। কোন ধর্মের? ব্রাহ্ম ধর্মের। কোন ধর্মের? ব্রাহ্ম ব্রাহ্মণ হবে ধর্মের। না? ওকে, ব্রাহ্মণ হবে না? ব্রাহ্মণ না, ব্রাহ্ম। ব্রাহ্ম, ঠিক আছে, ব্রাহ্ম জি স্যার, ধর্ম। ঠিক আছে। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখানে কি কি পেলাম? জন্ম 7ই মে 1861, আর বাংলা সাল হচ্ছে 25শে বৈশাখ 1268। ওকে, মৃত্যু কত সাল বলেন তো? 7ই অগস্ট 1941। আর বাংলা সাল কত? 22শে শ্রাবণ 1348। 48। পিতা কে বলেন তো? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতাকে মহর্ষি মহর্ষি দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথ মাতাকে ঠাকুর। বলেন তো? শারদা দেবী। আর দাদাকে ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। দাদাকে ছিল বলেন তো? প্রিন্স প্রিন্স দ্বারকানাথ দ্বারকানাথ ঠাকুর। ঠাকুর। পদবী কি ছিল? পদবী কুশারী। কুশারী। পূর্বপুরুষরা কোথায় ছিল? খুলনার রূপসা খুলনা উপজেলার জেলার পিঠাবুক গ্রাম। কোন গ্রাম? পিঠাবুক। পিঠাভোগ। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের জমিদারি ছিল 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গা। 3 জায়গায়। এক নম্বর হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ। এক নম্বর কি বলেন তো? কুষ্টিয়া শিলাইদহ। 2 নম্বর সিরাজগঞ্জের শাহজাদপুর। 2 নম্বর কি বলেন তো? সিরাজগঞ্জের শাহজাদপুর। 3 নম্বর নওগাঁর পাতিশর। 3 নম্বর কি বলেন তো? নওগাঁর নওগাঁর পাতিশর। পাতিশর। আর বংশ কি ছিল? পিরালি ব্রাহ্মণ। কি ছিল? পিরালি পিরালি ব্রাহ্মণ। ঠিক ব্রাহ্মণ। আছে, সন্তান কতজন ছিল? 5 জন। 5 ধর্ম কি জন। ছিল? ব্রাহ্ম ধর্ম। কোন ব্রাহ্মণ। ধর্ম? ব্রাহ্ম ধর্ম। ওকে, জি স্যার। জন্মক্রম। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মার মানে টোটাল সন্তান ছিল 15 জন। 15 জন। ওকে, এর মধ্যে উনি ছিল 14তম সন্তান। কততম 14তম। সন্তান? 14তম সন্তান। 14তম। আবার পুত্রের মধ্যে ছিল কততম বলেন তো? 8ম। 8ম। কততম? 8ম। তাহলে রবি ঠাকুরের ভাই বোন টোটাল কতজন ছিল? 15 জন। 15 জন। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কততম ছিলেন? 14তম। 14তম। কততম ছিলেন? 14তম। আর 14তম স্যার। পুত্রদের মধ্যে কততম ছিলেন? 8ম। 8ম এবং লাস্ট। পুত্র হিসেবে উনি কি ছিলেন বলেন তো? সর্বকনিষ্ঠ ছিলেন। লাস্ট। স্ত্রী। স্ত্রী হচ্ছে ভবতারিণী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করছে কোথায় জানেন? বাংলাদেশে, খুলনাতে স্যার। খুলনায়। ঠিক আছে, তার মানে উনি যে বাংলাদেশে বিয়ে করছে, স্ত্রীর নাম কি বলেন তো? ভবতারিণী দেবী। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার দেবী। নাম চেঞ্জ করে কি রাখে বলেন তো? মৃণালিনী দেবী। কি নাম রাখে? মৃণালিনী। মৃণালিনী দেবী। ঠিক আছে, তাহলে তার নাম হচ্ছে ভবতারিণী জি স্যার। দেবী। আর রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীর নাম চেঞ্জ করে কি রাখেন বলেন তো? মৃণালিনী দেবী। কি রাখেন? মৃণালিনী দেবী। মৃণালিনী দেবী। পিরালি দেবী। ব্রাহ্মণের 2 ভাই ছিল। একটা হচ্ছে রামচরণ কুশারী, আরেকজন কে বলেন তো? পঞ্চানন কুশারী। পিরালি ব্রাহ্মণের কয় ভাই ছিল? 2 ভাই। কে কে? রামচরণ কুশারী, আরেকজন কে? পঞ্চানন কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান কত সালে? 1915 1915 সালে। সালে। কত সালে পান বলেন তো? 1915 সালে। 15। কাদের থেকে নাইট উপাধি পান? ব্রিটিশদের থেকে। কাদের থেকে নাইট উপাধি পান বলেন তো? ব্রিটিশদের। ব্রিটিশদের থেকে তিনি কি পান বলেন তো? নাইট উপাধি পান। বাট 1919 সালে সেটা কি করেন? নাইট উপাধি ত্যাগ করেন। কত সালে তিনি ত্যাগ করেন? 1919। 1919 সালে। কেন ত্যাগ করেন জানেন? জালিয়ান জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগ কি? হত্যাকাণ্ডের জন্য। তার মানে ওখানে ব্রিটিশরা কি করলো? অন্যায়ভাবে মানুষ হত্যা করলো। আর এই কারণে সে কি করলো? আপনার 1919 সালে নাইট উপাধি কি করছে? ত্যাগ করে দিছে। ত্যাগ করে দিছে। কত সালে ত্যাগ করে দিছে? 1919 সালে। 19 সালে।
ডিলিট উপাধি পান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে বলেন তো? 1936 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান কত সালে? 1936 1936 সালে। সাল, তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান কত সালে? 1940 সাল, 1940 সালে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান কত সালে? 1936। 1936, কত সালে? 1936। আর 36, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1940, কত সালে? 1940। আর ডিলিট মানে কি? ডক্টর অফ লিটারেচার। ডিলিট মানে কি বলেন তো? ডক্টর অফ লিটারেচার, নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সাল, 1913 সালে। কোন কাব্যগ্রন্থ মূলত বলেন তো? গীতাঞ্জলি। ঠিক আছে। গীতাঞ্জলি, আর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের নাম কি বলেন তো? সং দ্য অফারিংস। সংস সং অফারিংস। অফারিংস। আর মূলত উনি নোবেল পুরস্কার পান সং অফারিংস অনুবাদের জন্য। ঠিক আছে। গীতাঞ্জলি জি স্যার, কাব্যগ্রন্থ যে অনুবাদ করছে সং অফারিংস, আর এটার জন্য উনি কি পান বলেন তো? নোবেল পুরস্কার পান। কত সালে পান? 1913 সালে। কত সালে? 13 সালে, 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন দুইবার। কয়বার আসেন? দুইবার, একবার হচ্ছে 1898। 1898 তখন তার বয়স কত? প্রায় 28 বছর। ঠিক আছে। আরেকবার আসেন 1926। কত সালে আসেন বলেন তো? 1926। 1926 সালে, ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় আসেন কয়বার? দুইবার। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে। দুইবার। এক নম্বর হচ্ছে 1898, আর একটা কি বলেন তো? 1926। 26, জগন্নাথ হলের বক্তৃতা তিনি কি বলেন? দ্য মিনিং অফ আর্ট। ঠিক আছে। সে একটা বক্তৃতা দেন, বক্তৃতার শিরোনাম কি ছিল? দ্য মিনিং অফ আর্ট। কোথায়? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। দ্য মিনিং অফ আর্ট। কার্জন হলে বক্তৃতার শিরোনাম কি ছিল? দ্য রুল অফ দ্য জিয়েন্ট। ঠিক আছে। দ্য রুল অফ দ্য কি বলেন তো? জিয়েন্ট। এটা হচ্ছে জিয়ান্ট, কার্জন হলে কি বক্তৃতায় শিরোনাম ছিল। তো আমরা এখানে কি কি পেলাম? রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মার টোটাল সন্তান কতজন ছিল? 15 জন। 15 জন, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কততম ছিলেন? 14তম। 14তম, কতজন ছিলেন? 14তম। আর পুত্রের মধ্যে তিনি কততম ছিলেন? অষ্টম। কততম ছিলেন? অষ্টম, সর্বশেষ অষ্টম। পুত্র। ঠিক আছে, সর্বশেষ পুত্র। স্ত্রী হচ্ছে ভবতারিণী দেবী। বিয়ে করছিলেন খুলনায়। জি মানে স্যার, ভবতারিণীর যে বাবা, উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মচারী ছিলেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার পরিবারের, কর্মচারী, হ্যাঁ, দাদার কি ছিলেন? কর্মচারী ছিলেন। আর ওনার মেয়েকে কি রবি ঠাকুর বিয়ে করেন। ঠিক আছে। পারিবারিকভাবে বিয়ে জি হয় স্যার, আর কি। হ্যাঁ। আচ্ছা, ভবতারিণী দেবী। আর ভবতারিণীর নাম রবীন্দ্রনাথ ঠাকুর চেঞ্জ করে কি রাখছেন বলেন তো? মৃণালিনী। পিরালি ব্রাহ্মণের কয়জন মৃণালিনী, ভাই ছিল? দুইজন। একজন হচ্ছে রামচরণ কুশারী, আরেকজন কি? পঞ্চানন কুশারী। কুশারী, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নাইট উপাধি পান কত সালে? 1915। কত সালে? 1915 সালে। 1915 সালে, আর ত্যাগ ত্যাগ করে করেন 1919 সালে। 1919 সালে। কেন ত্যাগ করেন বলেন তো? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। কেন ত্যাগ করেন? হত্যাকাণ্ডের জন্য, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। নোবেল পুরস্কার পান কত সালে? 1913 সালে। ঠিক আছে। কোন 13 গ্রন্থ? সালে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অনুবাদের জন্য তিনি কি পান? নোবেল পুরস্কার পান। অনুবাদের নাম কি? দ্য সং অফারিংস। গীতাঞ্জলি গ্রন্থটি অনুবাদ করেন কে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি অনুবাদ করেন কে? যে দ্য সং অফারিংস, এই লেখাটা লেখেন কে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। কে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই, নিজেই, নিজেই। ঠিক আছে। মানে অনুবাদ করেন নিজেই। সাহায্য করে ডব্লিউ.বি. ইয়েটস। হ্যাঁ, ডব্লিউ.বি. ইয়েটস। ঢাকায় জি আসেন স্যার, দুইবার। কয়বার আসেন ঢাকায়? দুইবার। 1898, আর একটা কি বলেন তো? দুইবার, 1926। 1898, আর একটা কি? 1926। জগন্নাথ হলের 26, বক্তৃতার কি শিরোনাম কি ছিল? দ্য মিনিং অফ আর্ট। দ্য মিনিং অফ আর্ট, আর্ট। কার্জন হলের বক্তৃতা কি ছিল বলেন তো? দ্য দ্য রোল রুল অফ অফ দ্য দ্য জিয়ান্ট। জিয়েন্ট। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস কতগুলো রেখে গেছেন? কাব্যগ্রন্থগুলো কতগুলো রেখেছেন? নাটক কতগুলো? গান কতগুলো? সব সুন্দর করে সাজানো। মাঝে মাঝে আমরা এই টাইপের প্রশ্ন পাই আর কি। ঠিক আছে। তাহলে টোটাল কাব্যগ্রন্থ কয়টা বলেন তো? 56টা, 56। টোটাল কাব্যগ্রন্থ কয়টি? 56, 56টি। উপন্যাস কয়টি বলেন তো? 12টি, 12টি। উপন্যাস কয়টি? 12টি। প্রথম উপন্যাস কোনটা জানেন? বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট। প্রথম উপন্যাস কোনটি? বউ ঠাকুরানীর হাট। ঠিক হাট, আছে। এই বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি কাকে উৎসর্গ করে বলেন তো? সৌদামিনী দেবী না স্যার? হ্যাঁ, তার বোন সৌদামিনী দেবীকে কি করেন? এই উপন্যাসে উৎসর্গ করা হয়। ঠিক আছে। জি তাহলে স্যার, বউ ঠাকুরানীর হাট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস। ঠিক আছে। তাহলে রবীন্দ্রনাথ জি ঠাকুরের স্যার, প্রথম উপন্যাস কোনটি বলেন তো? বউ ঠাকুরানীর হাট। বউ ওকে। ঠাকুরানীর হাট, আচ্ছা, কাব্যগ্রন্থ থেকে যদি আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা কাব্যগ্রন্থ কোনটি বলেন? কবি কাহিনী স্যার। প্রথম লেখা কাব্যগ্রন্থ কোনটি? এখানে একটু ও না কোশ্চেনের স্যার, একটা সরি, দাঁড়ান,
এখানে একটা কোশ্চেন আলোচনা লাগে অলওয়েজ, ঠিক আছে? আমি এটা ভেঙে দিচ্ছি, হ্যাঁ, প্রথম আর আলোচনা প্রথম ভেঙে। প্রকাশিত, জি স্যার। হুম। তাহলে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। প্রথম কাব্যগ্রন্থ বনফুল, কি? বনফুল স্যার, 1980 সাল প্রকাশিত হয়। বনফুল না, প্রকাশিত না, আমি 1880 সাল মনে হয়। ওয়েট, প্রথম লিখছেন বনফুল। প্রথম কি লিখছেন বলেন তো? বনফুল। আবারও, তাহলে প্রথম কাব্য উনি কি লিখছেন বলেন তো? বনফুল। কিন্তু এটা কি প্রকাশিত হয় নাই। এটা লিখছে কিন্তু 15 বছর বয়সে। কত বছর বয়সে লিখছে? 15 বছর। 15 বছর বয়সে। কিন্তু এই বনফুল কাব্যটা কি হয় নাই? প্রথম প্রকাশিত হয় নাই। বনফুল লিখে রাইখে দিছিল। কিন্তু এরপর প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটা বলেন তো? কবি কাহিনী। কবি কাহিনী। ভেরি গুড। প্রকাশিত কাব্য কোনটা বলেন তো? কবি কাহিনী। কবি কাহিনী 1878 সাল। হ্যাঁ। কত বছর বয়স বলেন তো? 17 বছর বয়স। 17 বছর। তাহলে কোশ্চেনটা আগে শোনেন, তারপর আনসার দিন, ওকে? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। বনফুল। আর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কবি কাহিনী। মনে থাকবে তো নাকি? জি স্যার। ছোট গল্প কয়টা বলেন তো? 119টা স্যার। 119টি। এর মধ্যে প্রথম ছোট গল্প কোনটি বলেন? ভিখারিনী, ভিখারিনী স্যার, ভিখারিনী। ভিখারিণী, ঠিক আছে। তাহলে প্রথম ছোট গল্প 16 কোনটি বছর বলেন গল্প। তো? ভিখারিণী। আর সর্বশেষ গল্পের নাম কি বলেন তো? মুসলমানের গল্প। মুসলমানের গল্প। বাহ, সেরা, আপনারা তো অনেক ভালো পারেন। গ্রেট। মুসলমানের গল্প। তাহলে সর্বশেষ গল্পের নাম কি বলেন তো? মুসলমানের গল্প। গল্প, মুসলমানের গল্প। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। নাটক কয়টা বলেন তো? নাটক হচ্ছে 29টা। নাটক হচ্ছে কয়টা? 29টা। তাহলে প্রথম প্রকাশিত নাটক কোনটি বলেন? বাল্মীকি প্রতিভা। বাল্মীকি পত্রিকা। এই বাল্মীকি পত্রিকা যে বানান ভুল লিখে সবাই, আল্লাহ। জি স্যার, বানানটা আসে অনেক জায়গায়। এবং অনেকেই ভুল লিখে, ঠিক আছে। তাহলে বাল্মীকি প্রতিভা কি তার প্রথম নাটক? তার প্রথম নাটক কোনটি বলেন তো? বাল্মীকি প্রতিভা, ওকে। প্রতিভা। গীতি পুস্তক কয়টা? 4টা। গীতি পুস্তক কয়টা? 4টা। কাব্যনাট্য কয়টা? 19টা। 19টা স্যার। চিঠিপত্রের বই কয়টা? 13টি। এর মধ্যে একটা 13টা। বই আছে ছিন্নপত্র। জি স্যার, ছিন্নপত্র। এই কোশ্চেনটা আসে কিভাবে জানেন? যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে অবস্থানকালে কোন বইটি লিখেছেন? তাহলে আনসার কি হবে বলেন তো? ছিন্নপত্র। ছিন্নপত্র। আবার বলতেছি, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে অবস্থানকালে কোন বইটি লিখেছেন? তাহলে আনসার কি হবে বলেন তো? ছিন্নপত্র। আনসার কি ছিন্নপত্র। হবে? ছিন্নপত্র। এই ছিন্নপত্রের একটা চমৎকার মজার কাহিনী আছে। কাহিনীটা শুনবেন এখনই নাকি একটু পরে এমনিতেও আসবে? স্যার কাহিনীটা বলেন। হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনেতে বহু প্রেম করছে। প্রেম বলতে প্রেম না, যে মানে তার আন্ডারস্ট্যান্ডিং ছিল খুব ভালো, ঠিক আছে। তো সে যখন বাংলাদেশে আসে তখনও সে থেমে থাকে নাই। সে হচ্ছে প্রমোদ চৌধুরীর বউ। প্রমোদ চৌধুরীর বউয়ের নাম কি ছিল বলেন তো? ইন্দিরা দেবী চৌধুরানী। ইন্দিরা দেবী। ইন্দিরা দেবী চৌধুরানী, ঠিক আছে। তার সাথে তার পত্রালাপ হইতো, মানে চিঠিপত্র আদান প্রদান হইতো। আবার ওই ইন্দিরা দেবী চৌধুরানী রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কি হইতো জানেন? স্যার ভাতি না হুম হুম হুম। নাকি ভাই? ভাতিজি। ভাতিজি না স্যার? ভাতিজি, হ্যাঁ, ভাতিজি ভাতিজি। ছিল স্যার। ভাতিজি। তার সাথে সে প্রেমালাপ হয় এবং সে এখানে এসে অনেক চিঠি দেয়। অনেকগুলো পত্র। ছিন্নপত্র বইয়ে টোটাল চিঠি আছে মনে হয় 54টা। ছিন্নপত্র বইয়ে টোটাল চিঠি 54টা। এর মধ্যে 48টা চিঠি কাকে উৎসর্গ করে লিখছে বলেন তো? ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীকে, ঠিক আছে। ইন্দিরা দেবী। 48টা চিঠি কি কাকে উদ্দেশ্য করে লিখছে? ইন্দিরা দেবীকে, ওকে। তাহলে চিহ্নপত্র হচ্ছে চিঠিপত্রের বই। বাংলাদেশে থাকাকালে লিখছেন 54টা চিঠি। এর মধ্যে 48টা চিঠি কার নামে বলেন তো? ইন্দিরা দেবী। তাহলে এই কাহিনী কি বুঝছেন তো নাকি ভালো করে? এই যে কথা বলতেছি, যে কোনো কথা থেকে আপনার প্রশ্ন আসবে, বুঝছেন? জি স্যার। আর রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলাম, এই দুইজন কবির আসবেই। জীবনী যদি আমরা ভালো করে পড়ি, যেহেতু আমরা ব্যাংকে পরীক্ষা দিব, বিসিএস না, এই দুইটা জীবনী যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমরা দুইটা অথবা একটা কোশ্চেনকে 100% কমন পেয়ে যাব। আমাদের সাহিত্যে টোটাল কোশ্চেন আসে কয়টা? 8টা, 9টা, 7টা, 10টা, এর বেশি তো 10টা। আসে না। তো এর মধ্যে আমরা যদি সুন্দর করে আলাদা আলাদা পার্ট করি, যেমন রবীন্দ্রনাথ নজরুল 2টা, প্রাচীন যুগ মধ্যযুগ 3টা, তাহলে 3টা 2টা করে হলো 5টা। 5টা।
তারপর উপাধি ছদ্মনাম থেকে কি একটা মাঝে মাঝে আসে, একটা তাহলে কয়টা হলো? 6টা। পত্রপত্রিকা থেকে স্যার পত্র পত্রিকা থেকে একটা পত্র-পত্রিকা। আসে, তাহলে কয়টা হলো? 7টা। 8টা। তার মানে দেখেন আমাদের এই জিনিসগুলো ভালো করে যদি আমরা পারি তাহলে এখান থেকে আমরা 6টা 7টা প্রশ্ন কি কমন পেয়ে যাব। দুইটা জি একটা স্যার। কোশ্চেন তো আমাদের আবেগেও ছুটে যেতে পারে, পারে না বলেন দেখি? জি স্যার। পারে কি না? তার মানে কি আধুনিক যুগটা স্যার পুরো সমস্যা। হ্যাঁ, তার স্যার মানে হচ্ছে রবীন্দ্রনাথ থেকে তো স্যার চরিত্রগুলো দেখি বেশি আসে স্যার। হ্যাঁ চরিত্রগুলো বেশি আসে, এটাই বলতেছি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি রবীন্দ্রনাথ নজরুল ভালো করে পড়ি একটা দুইটা প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। তো এই 7টা প্রশ্ন যদি আপনি পারেন তাহলে হয়তো বা আপনার সাহিত্যে একটা দুইটা কোশ্চেন ছুটে যেতে পারে। তো একটা দুইটা কোশ্চেন ছুটে গেলে সমস্যা নেই, 25টার মধ্যে টার্গেট থাকবে 20+। 25টার মধ্যে টার্গেট কত থাকবে বলেন তো? 20+। এই যে আপনারা গ্রামারের ক্লাস করছেন, আপনি কি লাস্ট কোনো পরীক্ষা দিচ্ছেন ব্যাংকে? সিনিয়র অফিসার দিছিলাম স্যার। কেমন কোশ্চেন কমন পাইছেন বলেন? আমি যে ব্যাকরণ পড়াইছি, ব্যাকরণ থেকে কেমন কমন অনেকগুলো পাইছেন? আসছে স্যার কমন। অনেকগুলো আসছে না? সবই লা- কমন প্রাইজ স্যার। আপনাদের একদম প্রথম ক্লাসে আমি বলছিলাম না যে যেভাবে পড়াবো যদি ক্লাসগুলো নিয়মিত করেন আর নোটটা করে রাখেন, আমি নোটে বেশি গুরুত্ব দিই, কারণ আমি যা পড়াবো এটাই আপনার সংবিধান। এটা যদি আপনি মাথায় রেখে পরীক্ষা হলে যেতে পারেন কঠিন লাগবে না। আসলে পারে না কারা? যারা হচ্ছে পড়ে না তারা পারে না। কিন্তু আপনারা এত ভালো টিচার এত ভালো প্রতিষ্ঠান পেয়ে যদি না পারেন এটা ব্যর্থতা আপনাদের, ঠিক আছে? সো আপনি যদি এই নোটটা ভালো করে গুরুত্ব দিয়ে আপনি পরীক্ষা হলে যান, আশা করছি আপনি বাংলায় 20+ পাবেন। আর আপনি বাংলায় যদি কোনোভাবে 20+ তুলতে পারেন আপনার প্রিলিমিনারি 100% হবে। কেন? কারণ সবাই হচ্ছে অ্যাভারেজ একটা বাংলায় মার্কস পায়। বাংলায় সবাই ধরে রাখে যে আমি কি 20-21 তো অটো পাবো, এমনিতেই পাবো, কিন্তু যখন কোশ্চেন দেখে তখন একটা আলো জ্বালা হয়ে যায়, বুঝছেন? তখন দেখা যায় কি 14, 15, 12, 13 এরকম পায়। এই কারণে কি বাংলায় নাম্বার কম পাওয়ার কারণে অনেকে প্রিলি হয় না। আর সেই জায়গায় আপনি ইংরেজি, ম্যাথ, জিকে, কম্পিউটার যেরকম পারতেছেন পারেন, সমস্যা নেই। বাংলা যদি আর একটু ভালো পারেন তাহলে আপনার প্রিলিটা 100% কি হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, গানের সংখ্যা টোটাল কয়টা বলেন তো? 2232 2232টি। 2232 কয়টি? 2232, 2232টি। 32টি। ভ্রমণ কাহিনী কয়টি বলেন তো? 9টি। 9টি। ভ্রমণ কাহিনী কয়টি? 9টি, ঠিক আছে। আচ্ছা, ভ্রমণ কাহিনী 9টি, কাব্যনাট্য কি 19টি, নাটক কয়টি? 29টি। মনে রাখার সহজ টেকনিক দেখেন, এই যে 9 আছে লাস্টে, এখানে দন্ত ন আছে, ঠিক আছে? 29 দন্ত ন, তারপর হচ্ছে 19 এই যে কাব্যনাট্য দন্ত ন আছে, কাব্যনাট্য ঠিক ন। আছে? ভ্রমণ কাহিনী এই যে ন আছে, তার মানে আমরা এটা দেখি মনে রাখতে পারি 29 19 9, ঠিক আছে? 29 19 9। 9। তাহলে নাটক কয়টা বলেন তো? 29টি। 29টা। 29টি। কাব্যনাট্য কয়টা বলেন তো? 19টি। 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 আর ভ্রমণ কাহিনী কয়টি বলেন তো? 9টি। 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 এই যে একবার পড়তেছেন না, এরপর অপশন দেখলে আপনি পারবেন। স্যার কিন্তু ওই যে অপশন মানে ওইভাবে আসে না যে কোনটি নাটক বা কোনটি কাব্যগ্রন্থ এরকমই হইলে আসে জি তো, স্যার চাপ এইভাবে লাগে আর বেশি কি। আসে তো। এটার জন্য আমাদের পড়া তো মাথায় রাখতে হবে, তাই না? শোন, জি জি। উপন্যাস মনে রাখার টেকনিক, আমাদের টোটাল উপন্যাস কয়টা? 12টা। টোটাল উপন্যাস কয়টা? 12টা স্যার। 12টা, ঠিক আছে। 14টা না স্যার টোটাল? 12টা, অনেক জায়গায় আবার 13টা আছে, অনেক জায়গায় 14টা আছে, কিন্তু আপনার 12টাই কি যথোপযুক্ত, এই জন্য 12টা আপনি মাথায় রাখেন আর কি, ঠিক আছে। আর এই যে টেকনিকটা দিছি এই টেকনিকটা আপনার মাথায় রাখলে হবে আর কি। হ্যাঁ ভাই, রাতে পাঠাচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে এই 12টা উপন্যাস চলেন একটু মনে রাখি। মালঞ্চ একটা, রাজস্বী 2টা, দুই বোন 3টা, চতুরঙ্গ কয়টা বলেন তো? চতুর দ্বারা কি বোঝায় বলেন তো? চতুরঙ্গ। চতুরঙ্গ। চতুরঙ্গ কয়টা হলো? 4টা। 4টা। তারপর গোড়া 5টা, শেষের কবিতা কবিতা 6টা, 4 অধ্যায় 7টা, তারপর চোখের বালি। চোখের বালি। চোখের বালি হচ্ছে আপনার ত্রিভুজ প্রেমের উপন্যাস। কোন প্রেমের বলেন তো? ত্রিভুজ প্রেমের। এই ত্রিভুজ প্রেম আপনারা বুঝেন? জি স্যার। কি বলেন তো? জি স্যার, 2টা ছেলে একটা মেয়ে। ওরে বাবা রে বাবা। স্যার ওই শরৎচন্দ্রের একটা আছে গৃহদাহ, ওইটাও ত্রিভুজ প্রেম। আপনি বাস্তবে আসেন, স্যার ওই যে দেবদাস স্যার। হুম দেবদাস। আপনি বাস্তবে স্যার আসেন, ওই যে দেবদাস আপনার কাহিনী স্যার। বরগুনাতে ছিল মিন্নি স্যার। ছিল, মিন্নির কাহিনী মনে আছে? জি স্যার আছে মনে। বরগুনার মিন্নি, তারপর অনেক কাহিনী তো আমরা পত্রিকায় দেখলাম, ঠিক আছে। ত্রিভুজ প্রেম আর কি। আর এট দিস মোমেন্টে এটা বেশি হচ্ছে, আর বরিশাল হলে তো কথাই নাই, ঠিক আছে। জি স্যার, ওইটা স্যার বহু বুঝ হয়ে যায়। বহু বুঝ হয়ে যায়, রাইট রাইট, আপনি ভালো ধরতে পারছেন। যাই হোক,
তো ত্রিভুজ প্রেমও চলে, আপনি বুঝতেছেন? একজনের বলে ঘুমাচ্ছি, আরেকজনের বললে কি বাইরে যাচ্ছি, আরেকজনের সাথে পরে ডেটিং এ যায়। তো হচ্ছে এরকম কত কিছু হচ্ছে। যাই হোক, আমরা ওদিকে না যে আমাদের চাকরি লাগবে, এটা হচ্ছে কাজ। চোখের বালি, তাহলে চোখের বালি হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস। কি উপন্যাস বলেন তো? মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক উপন্যাস। তারপর হচ্ছে আপনার ঘরে বাইরে হুম, ঘরে বাইরে। তারপর হচ্ছে যোগাযোগ, যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট। হাট, তারপর কি বলেন তো? নৌকাডুবি। 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 স্যার শেষ। এইভাবে তো এটা নাই শিটে, আমাদের শিটে কিভাবে দেয়া? জাস্ট সিরিয়ালি দেওয়া স্যার, মানে কোনো এটা টেকনিক কে দেওয়া নাই বানাইছে? আর কি। তো টেকনিক তো শীটে দেয়া থাকবে, কেন টেকনিকের জন্য তো আমি আছি বলি তো শীটে দেয়া নাই। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা। আচ্ছা, তাহলে দেখেন এই উপন্যাসগুলো আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা মোটামুটি ধরতে পারবো যে কোন উপন্যাসটা রবীন্দ্রনাথ ঠাকুরের। ওকে, এর মধ্যে আবার অনেকগুলো চরিত্র আছে, ঠিক আছে? চরিত্রগুলো চাইলে আপনারা লিখতে পারেন, আমি লিখে দিতে পারি, না পারলে হচ্ছে যে কোনো জায়গায় দেখলেই হবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে স্যার আপনার লিখে দেন। শেষের কবিতা হচ্ছে আপনার কে ছিল নায়ক বলেন তো? অমিত রায়। কে ছিল? শোভনলাল ছিল, কেত কি ছিল? কেতকী ছিল, অমিত রায় ছিল, লাবণ্য ছিল স্যার। লাবণ্য ছিল। কে ছিল অমিত। বলেন তো? লাবণ্য, অমিত। হ্যাঁ, অমিত ছিল লাবণ্য, স্যার, অমিত। অমিত, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি চরিত্রগুলো এভাবে মনে রাখতে পারি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে 3-4 আপনার থেকে আসা স্মৃতি। একটু লিখে দেন স্যার। আচ্ছা লিখে দিচ্ছি। যোগাযোগ উপন্যাস থেকে আসে স্যার চরিত্র। স্যার মানে যেগুলো আসার মতো স্যার ওগুলো একটু লিখে দেন। আশার মতো লিখে দিব, ঘরে সবটা লিখে বাইরে, দেব। যোগাযোগ, আর হচ্ছে আপনার চোখের বালি। আচ্ছা আচ্ছা, আশার মতো লিখে দিব। ওকে, আচ্ছা, মানে চোখের বালি, শেষের কবিতা, এগুলোতে একটু ঘরে বেশি বাইরে। আসে আর কি। ঘরে বাইরে এগুলোতে একটু বেশি আসে আর কি। হ্যাঁ, আচ্ছা জি স্যার। চলেন আমরা একটু পড়ি এটা। মালঞ্চ ও রাজস্বী দুই বোন, তারা অনেক চতুর। একদিন গোরা শেষের কবিতার 4 অধ্যায় পড়ার সময় দুই বোন তার চোখে বালি দিয়ে পালিয়ে গেছে। তাই ঘরে বাইরে তাদেরকে খোঁজা হলো। তারপর যোগাযোগ করে জানা গেল তারা বউ ঠাকুরানীর হাটে পালাতে গিয়ে নৌকাডুবিতে কি মারা গেল। তো আমরা এই টেকনিকটা কি করতে পারি, ফলো করতে পারি। ওকে, চলেন আমার সাথে 2-3 বার বলেন, দেখবেন অটো মাথায় চলে আসছে। বলেন, মালঞ্চ ও রাজস্বী দুই বোন। মালঞ্চ ও রাজস্বী দুই বোন। একটু আস্তে আস্তে বলেন, হ্যাঁ, মনে মনে বলেন। মালঞ্চ ও রাজস্বী দুই বোন, মালঞ্চ ও রাজস্বী দুই বোন, তারা অনেক চতুর। একদিন গোরা শেষের কবিতার কবিতার 4 অধ্যায় পড়ার সময় দুই বোন তার চোখে বালি দিয়ে পালিয়ে গিয়েছে। কি করছে? পালিয়ে গেছে। তাহলে মালঞ্চ ও রাজস্বী কি দুই বোন, তারা অনেক চতুর। একদিন গোরা শেষের কবিতার 4 অধ্যায় পড়ার সময় দুই বোন তার চোখে বালি দিয়ে পালিয়ে গেছে। তাই ঘরে বাইরে তাদেরকে খোঁজা হলো। তারপর যোগাযোগ করে জানা গেল তারা বউ ঠাকুরানীর হাটে পালাতে গিয়ে নৌকাডুবিতে মারা গেল। মালঞ্চ ও রাজস্বী দুই বোন, তারা অনেক চতুর। একদিন গোরা শেষের কবিতার 4 অধ্যায় পড়ার সময় দুই বোন তার চোখে বালি দিয়ে পালিয়ে গিয়েছে। তাই ঘরে বাইরে তাদেরকে খোঁজা হলো। তারপর যোগাযোগ করে জানা গেল তারা বউ ঠাকুরানীর হাটে গিয়ে নৌকাডুবিতে কি মারা গেল। দেখেন তো একটু একটু মাথায় থাকবে কিনা? থাকবে স্যার। তাহলে বলেন তো, এখন একটু আপনারা মুখে মুখে বলেন তো কি? মালঞ্চ ও রাজস্বী দুই বোন, তারা অনেক চতুর। চতুর। একদিন গোরা শেষের কবিতা পড়ার সময় দুই বোন 4 কি অধ্যায় করলো? পড়ার সময় 4 অধ্যায় পড়ার 4 অধ্যায় পড়ার সময় সময় দুই বোন তার চোখে বালি চোখে দিয়ে বালি পালিয়ে দিয়ে গেছে। পালিয়ে গেছে। তাই তাই ঘরে ঘরে বাইরে বাইরে তাদেরকে তাদেরকে খোঁজা হলো। তারপর যোগাযোগ করে জানা গেল, কি জানা গেল বলেন তো?
ও ঠাকুরানীর হাটে পালাতে গিয়ে নৌকাডুবিতে মারা গেল। মারা গেছে। তাহলে একটু হলেও মনে থাকবে তো নাকি? ইনশাল্লাহ স্যার। নাকি অবশ্যই থাকবে না? অবশ্যই স্যার। থাকবে স্যার। থাকবে স্যার। ওকে, চলেন আমরা একটু চরিত্রগুলো লিখি। লিখেন ঘরে বাইরে। কে কে ছিল? নিখিলেশ, বিমলা, সন্দীপ। নিখিলেশ, তারপর হচ্ছে সন্দীপ, বিমলা। তারপর কে? বিমলা। ঠিক আছে, তারপর লিখেন চোখের বালি। চোখের বালিতে কে কে ছিল বলেন তো? মহেন্দ্র, আশালতা, বিনোদিনী, আশালতা, বিহারী। মহেন্দ্র, মহেন্দ্র, বিহারী, বিনোদিনী। মহেন্দ্র, তারপর হচ্ছে আপনার বিহারী, বিনোদিনী। বিহারী, বিনোদিনী। বিনোদিনী তো কাহিনীটা করছে বেশি, তাই না? জি স্যার। আচ্ছা, তারপর লিখেন হচ্ছে আপনার শেষের কবিতা। এটা কাব্যিক উপন্যাস। কি উপন্যাস বলেন তো? কাব্যিক ও রোমান্টিক। কাব্যিক অথবা রোমান্টিক, কাব্যিক ও রোমান্টিক উপন্যাস। ঠিক আছে, জি নায়ক স্যার। কে বলেন তো? অমিত। অমিত। অমিত রায়, লাবণ্য, তারপর হচ্ছে কেতকী, লাবণ্য। শোভনলাল। স্যার মিট না, মিত হবে তো। স্যার ত হবে তো। অমিত। কিন্তু এটাই তো উপন্যাসের মধ্যে দেখছিলাম। ও আচ্ছা। আচ্ছা, দুইটাই হবে। অমিত, অমিত রায়, তারপর কে, তাহলে এটা কি ত হবে? কেতকী স্যার। স্যার দুই তই তো হবে স্যার। আমি তো পড়ছি এতদিন। কিন্তু এগুলো হচ্ছে আপনার, আচ্ছা কেতকী, স্যার আমাদের ভুল হতে পারে। তারপর লিখেন লাবণ্য, তারপর লিখেন শোভনলাল ছিল। শোভনলাল ছিল। শোভনলাল। এরপর লিখেন যোগাযোগ। যোগাযোগে কি কি ছিল বলেন তো? কুমুদিনী। মধুসূদন, মধুসূদন ছিল স্যার। মধুসূদন। তারপর কি? কুমুদিনী কুমুদিনী। ছিল। কুমুদিনী। মধুসূদন, কুমুদিনী। যোগাযোগ কি ধরনের উপন্যাস বলেন তো? রাজনীতি। দাম্পত্য ছিল স্যার উপন্যাস। সামাজিক। দাম্পত্য কলহ। হুম, সামাজিক, হ্যাঁ। আচ্ছা ওকে। দেখেন তাহলে ঘরে বাইরে কে কি ছিল? নিখিলেশ ছিল, তারপর কি সন্দীপ ছিল, তারপর কে ছিল? বিমলা। বিমলা ছিল। কে ছিল? বিমলা ছিল। চোখের বালি কি ছিল? আশালতা। কে ছিল বলেন তো? আশালতা, আশালতা, মহেন্দ্র, মহেন্দ্র, বিহারী, বিনোদিনী। বিহারী, বিনোদিনী। ঠিক আছে, শেষের কবিতা ছিল কাব্যিক উপন্যাস অমিত রায়, লাবণ্য। অমিত রায় আর লাবণ্য একদম জীবনের শুরুতে তারা একটাই ডিসিশন নিছে যে আমরা এই লাইফে কোনো রিলেশনে যাব না, কোনো প্রেম করব না। ঠিক আছে, যারাই এই কথা বলে তারাই সবার আগে কি বলেন তো রিলেশনে যায়। ঠিক আছে, এবং ওরা দুইজন একদম প্রমিস করছে কোনোভাবেই পসিবল না। তারপর কি খেলা, ওরা দুজনে রাস্তার মধ্যে গাড়ি কি নষ্ট হয়ে যায়, দুজনের দেখা হয়, ওখান থেকে তাদের কি হয় বলেন তো? প্রেম শুরু হয়। কড়া একটা প্রেম হইলো, কিন্তু অমিত রায়ের বোন সেটা কি করে নাই বলেন তো? মেনে নেয় নাই। না নেয়ার কারণে অমিত রায়কে বলছে ওই এলাকা ছাইরা তাদের এলাকায় যাইতে। যাওয়ার পর অমিত রায় তার কাছে বিদায় নেয় যে আমি আবার চলে আসব, এই বলে যায়, আর ফিরে আসে না। লাবণ্য কি আজও অপেক্ষা করতেছে মনে হয়। ঠিক আছে, আচ্ছা যোগাযোগ কে বলেন তো? মধুসূদন আর কুমুদিনী। মধুসূদন আর কুমুদিনী। কি? কুমুদিনী। মধুসূদন আর কুমুদিনী। এ পর্যন্ত ক্লিয়ার?
ক্লিয়ার স্যার। ওকে, স্ক্রিনশট দিচ্ছেন? জি জি স্যার, স্যার। নিচ্ছি। মানে গরম লাগতেছে, একটু কমায় দেয় সেটা। অফ, এটা এটা তো পাচ্ছি না। দেখেন, বছর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, যে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিল আমরা এটা দিয়ে কি করতে পারি, মনে রাখতে পারি। কি দিয়ে বলেন তো? বছর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, 8 বছর বয়সে কবি প্রতিভার উন্মেষ ঘটে। কত বছর বয়সে কবি প্রতিভার উন্মেষ ঘটে বলেন তো? 8 8 বছর। বছর বয়সে। কত বছর বয়সে? 8 8 বছর বছর। বয়সে কবি প্রতিভার উন্মেষ ঘটে। ওকে, আচ্ছা, 13 বছর বয়স যখন তার, তখন ইনি কবিতা লিখেন একটা, নাম কি বলেন তো? হিন্দু মেলার উপহার। নাম কি? হিন্দু মেলার উপহার। কত বছর বয়সে তিনি হিন্দু মেলার উপহার লিখেন বলেন তো? 13 13 বছর বছর। বয়সে। কত বছর বয়সে? 13 বছর 13 বছর। বয়সে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে কবি প্রতিভার উন্মেষ ঘটে বলেন তো? 8 8 বছর বছর। বয়সে। কত বছর বয়সে? 8 বছর। 8 বছর। কত বছর বয়সে তিনি হিন্দু মেলার উপহার লিখেন বলেন তো? 13 13 বছর বছর। বয়সে। কত বছর বয়সে? 13 বছর। 15 বছর বয়স যখন উনি বনফুল লিখেন। কত বছর বয়সে উনি বনফুল লিখেন বলেন তো? 15 বছর। 15 বছর। কত বছর বয়সে উনি বনফুল লিখেন? 15 15 বছর। বছর। আবার ভিখারিনী গল্পটাও লিখেন কত বছর বয়সে? 15 বছর। 15 বছর, আবার ওই যে 16 বছর দেয়া আছে, যাই হোক। তার মানে বনফুল লিখেন 15 বছর বয়সে। কিন্তু এই বনফুল কাব্যটা কি হয় নাই তখন? প্রকাশ হয় না। প্রকাশিত হয় নাই। বয়স যখন তার 17, কত বছর বয়স? 17। 17। তখন 17। তিনি প্রথম কাব্যগ্রন্থ লিখেন কবি কাহিনী। প্রথম কাব্যগ্রন্থ কি বলেন তো? কবি কবি কাহিনী। কাহিনী। কবি কাহিনী, ঠিক আছে। আচ্ছা, কবি কাহিনীর কাব্যগ্রন্থের নায়ক কে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। নায়ক কে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। আচ্ছা, আর নায়িকা কে বলেন তো? নায়িকা হচ্ছে তার টিচার ছিলেন বৌদি না না? একজন, আন্না তরখর, যার সাথে তার জীবনের লাইফের প্রথম প্রেম। আন্না তরখর একজন টিচার ছিলেন তার, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার আর কি, হ্যাঁ। ওনার সাথে রবি ঠাকুরের জীবনে একদম ফার্স্ট প্রেম শুরু হয় কি আন্না তরখরকে দিয়ে, ঠিক তো আছে। এটা হ্যাঁ, এটা তো মানে একটু ইয়া হয়ে গেল না, কি হয়ে গেল? অযৌক্তিক হয়ে গেল না? সেই বয়সে উনি বড় আর টিচার, মানে টিচার বড় উনি ছোট, এরকম বয়সে। তখন থেকে তো বোঝাই গেল যে সিনিয়রদের সাথে প্রেম করা যায়। এখনকার ছেলেরা দেখেন না, ইন্টারমিডিয়েটে পড়ে কিন্তু অনার্সের মেয়েদের সাথে ডেট করতেছে। যাক, একটু বেশি বলে ফেলছি, বাট এটা হচ্ছে এখন, নিয়মিত হচ্ছে। এবং অনেক স্টুডেন্টরা যে আমার, মানে এটা এখন হলে ঠিক আছে, বাট তখনকার সময়টাতে এটা তো আসলে এগুলো একেবারে। আরো অনেকে আগের থেকে আরো বেশি কিছু ছিল যেটা আমরা জানি না, আচ্ছা আচ্ছা, যে হ্যাঁ ইতিহাস হতে আমরা কি পারে। বুঝি না। কিন্তু এই স্যার জিনিসগুলো আপনার, এই স্যার জিনিসগুলো আপনি ডেফিনেশন দিতে পারবেন না। এই স্যার এটা রিলেশন, তখন আর এখন না। হ্যাঁ, এটা হচ্ছে স্যার চিরাচরিত। এটা রাইট সৃষ্টির শুরু থেকে। রাইট রাইট, সুন্দর একটা কথা বলছেন। ওই যে আমরা যখন প্রাচীন যুগ পড়াইছিলাম, ওই যে একটা কথা বলছিল না, কে বলছিল, কুক্কুরিনী, কুকুরিপা, হ্যাঁ। ঠিক আছে। কুকুরিপা স্যার, কুকুরিপা কি কুকুরিপা। বলছিল? যে মেয়েটা দিনের বেলা কাকের শব্দ ভয় পায়, সেই সে মেয়েটা রাতের রাতের বেলা বেলা উঠতে পারে। কামরূপে যায়। আপনি কি ইমাজিন করতে পারেন সেই সময় অবশ্যই কখন? স্যার। সেই আপনার 650 বঙ্গাব্দ, ঠিক আছে। 650 কিংবা 1250-এর আগেই তো চর্যাপদ। তারপর ওই সময়ের একটা কাহিনী আচ্ছা। কি, যে দিনের বেলা তারা বের হয় না, কাকের শব্দ ভয় পায়, কিন্তু রাতের বেলা এদিক ওদিক যায়। তার মানে আপনি চিন্তা করে দেখেন, এগুলো আপনার একদম শুরু থেকে আছে। এবং এগুলো যে কত কিছু আছে, কত ডেফিনেশন হতে পারে, এগুলো আমাদের অন্তত জানা নাই। বাট আমরা চোখে এখন যেটা দেখতেছি সেটা তো আরো বেশি। এখন এট দিস টাইমে স্টুডেন্টরা যারা হচ্ছে ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েটে পড়ে, তারা হচ্ছে নতুন একটা শব্দ আবিষ্কার করছে। এটার সাথে আপনারা পরিচয় আছেন কিনা জানি না, ঠিক আছে। এটা হচ্ছে সিচুয়েশনশিপ। নাম কি বলেন তো? সিচুয়েশনশিপ, ঠিক আছে। স্যার সিচুয়েশনশিপ এটা দ্যাট মিন্স যে তোমার যখন মন খারাপ থাকবে আমাকে নক দিবা, আমি তোমার সাথে কথা বলবো। আমার যখন মন খারাপ থাকবে তখন আমি তোমাকে নক দিব, তুমি কথা বলবা। বাট আমাদের মধ্যে কোনো কন্ডিশন থাকবে না, নট কন্ডিশন, নো কন্ডিশন, জাস্ট আমরা কি, যখন যার ভালো লাগবে তখন আমরা ডেটিং এ যাব, বুঝছেন? এটাকে বলে সিচুয়েশনশিপ, বুঝতে পারছেন? এবং জি এট স্যার, দিস আলাদা মোমেন্টে ডেফিনিশন। এটা হচ্ছে এখন। স্যার এটা প্রথম শুনলাম।
আজকে নতুন শুনছেন? জি আচ্ছা, স্যার, এটা নতুন শুনলাম। আরে কত কিছু শিখাইলে দিছি আপনাদের। ঠিক আছে, সিচুয়েশনশিপ। ওকে, যে কোনো কন্ডিশন থাকবে না। আগে যেমন যেটা হইতো যে ভালো কিন্তু স্যার, তুমি সিস্টেমটা খুব সুন্দর সিস্টেমটা সুন্দর, ওরা ভালো সিস্টেম যাচ্ছে বের করতেছে। করছে। জি তো স্যার, এই ক্ষেত্রে হচ্ছে এটা তো আপনার ওই যে মানে ইয়াং যারা এখন হুম তাদের কাজ, কলেজে পড়তেছে এরকম। অ্যাংজারা হচ্ছে ওরা হচ্ছে আপনার ইনস্টা, তারপর হচ্ছে আপনার স্ন্যাপচ্যাট আছে একটা, ওটা শুধু চ্যাটিং এর হ্যাঁ জন্য, হ্যাঁ, বুঝছেন, ওটা আর কিছুর জন্য আচ্ছা না। ওইটাতে যারা হচ্ছে সিচুয়েশনশিপে, ওরা শুধু ওখানে গিয়ে মেসেজ করবে, আর কোথাও না। নট মেসেঞ্জার, নট ফোন, নট কোনো কিছু, শুধু খালি স্ন্যাপচ্যাটে যাবে। এই সিস্টেমগুলো এখন কি বের হয়েছে, কেউ কাউকে বকা দিতে পারবে না, কেউ কারো দাঁড় দাঁড়বে না, কে কোথায় যাচ্ছে কেউ জানার দরকার নাই। যখন যার দরকার তখন তারা একসাথে হবে। স্যার এটা কি আবার মানে ইয়েতে চলে গেছে নাকি, পেমেন্ট সিস্টেমে চলে গেছে? এই যে আপনি আর একটু বেশি বলে ফেলছেন, ঠিক আছে। না স্যার, আমি একটু মানে আইডিয়া নিতেছিলাম আর কি, যে এগুলা পেমেন্ট কি আর সিস্টেম গুলো তো অন্য জায়গায়, পেমেন্ট সিস্টেমটা এখানে এখানে হচ্ছে আপনার জাস্ট ওই পেমেন্ট সিস্টেমে যদি কারো মন খারাপ হয় তাহলে এই না এসে মন ভালো করবে আর কি, বুঝছেন। যে এখানে হচ্ছে আপনার আচ্ছা সম্পর্কটা আচ্ছা, প্রেমের মানে না, জাস্ট কিন্তু যে ভাব দেখাবে যে দুজনের অনেক দিনের সম্পর্ক। মানে যার মন খারাপ হচ্ছে হুম, সে কি পেমেন্ট দিতেছে এরকম না কিছু, মানে পেমেন্ট না, আমি পেমেন্ট না, আসলে সে হচ্ছে আচ্ছা মন ভালো করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক তারা আছে। তো মন খারাপ করার জন্য অন্য মানুষ আছেই, বুঝেন নাই? জি মন স্যার, খারাপ করে দেওয়ার জন্য অনেকেই আছে, কিন্তু এখানে আসবে শুধু মন ভালো করার জন্য। এখানে বুঝতে কোনো পারছি। কন্ডিশন থাকবে না। এই যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে বয়ফ্রেন্ড কি বলবে যে গতকালকে রাতে তুমি ফোন ধরো নাই কেন, কি করছিলা, তখন এটা মুড খারাপ হয়ে যাবে না। এটা একটা প্যারা স্যার, জি স্যার। প্যারা পেইন এগুলো হবে না এখন, এগুলো এখন সব কি সুইটেবল সময়, এবং সব কি মানে খুব সুন্দর একটা সময় কাটবে তাদের। অ্যাডজাস্টেবল। জি স্যার। অ্যাডজাস্টেবল। আচ্ছা, কই জেনে ছিলাম, কবি কাহিনী। আচ্ছা, তাহলে নলিনী হচ্ছে নায়িকা ছিল, তার ম্যাডামকে সে কি করলো বলেন তো, নায়িকা বানায় দিল আর কি, ঠিক আছে। নলিনী 19 বছর বয়সে বনফুল কাব্য লিখে, কত বছর বয়সে বনফুল কাব্য লিখে বলেন তো? 19 বছর। 19 বছর। 19 বছর। কত সাল বলেন তো? 1880। 1880। 1880। 22 বছর বয়সে, কত বছর বয়সে বিবাহ কারাগারে বৌদি কাদম্বরী দেবী 1884 সালে আত্মহত্যা করে। এই যে আমরা একটা নাম পাইলাম, নাম কি বলেন তো? কাদম্বরী। 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 কাদম্বরী দেবী কাদম্বরী। কে ছিল? স্যার বৌদি তার ছিল। এটা স্যার তার বড় ভাইয়ের হুম, বউ। জ্যোতিরিন্দ্রনাথ উনি উনি ঠাকুরের বউ। হ্যাঁ, উনি রবীন্দ্রনাথ আত্মহত্যা ঠাকুরের। করছিল শুনছিলাম, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিয়ে করে তখন নাকি উনি আত্মহত্যা করছে। হ্যাঁ, এই যে আবারও আমিও শোনাচ্ছি সেম জিনিসই, ঠিক আছে। জি স্যার। তাহলে তার ভাইয়ের নাম, সরি, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাইয়ের নাম ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, আর কাদম্বরী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের খেলার সাথে, মানে ছোটবেলার খেলার সাথে, আবার বড় বড় না, ছোটবেলার খেলার সাথে ছিল। তারা একসাথে কি হাঁটা চলা খেলাধুলা সব করতো। বাট বড় হওয়ার পর সে ভাবি হয়ে গেল। এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চমৎকার, বুঝছেন, একজন আরেকজনের ছাড়া আপনার চলতে পারে না, খাইতে পারে না, বসতে পারে না, ঠিক আছে। মানে এত বেশি আন্ডারস্ট্যান্ডিং যে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের চেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আন্ডারস্ট্যান্ডিং বেশি কার সাথে বলেন তো? কাদম্বরী দেবীর সাথে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর আবার কি ছিলেন? সাহিত্যিক ছিলেন। আপনারা জানেন লালন সার, লালন সার একটা ছবি আছে না? লালন সার কয়টা ছবি পান বলেন তো আপনারা? লালন সার ছবি বলতে একটা স্যার, ছবির বাইরে আর কোনোদিন ছবি দেখছেন? না স্যার। ওই একটা যে ছবি আছে না, ওই যে কেমনে কেমনে আঁকা, এই ছবিটা আঁকছে কে জানেন? এই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তার মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও সাহিত্যিক ছিলেন, উনি এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন। আর বউকে সবচেয়ে বেশি টাইম দিতেন কে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এখন ভাবির সাথে তার কেমন সম্পর্ক ছিল এটা আমরা ওভাবে ডিসক্লোজ না করি, বাট আত্মার সম্পর্ক ছিল। কেমন সম্পর্ক ছিল বলেন তো? আত্মার সম্পর্ক আত্মার। ছিল। ভাবিকে রেখে সে স্কুলেও সোলমেট। যায় নাই সময় নষ্ট হবে বলে, কলেজেও যায় নাই টাইম নষ্ট হবে বলে, ঠিক আছে। বাবা হচ্ছে ভাবলো যে একটু বিদেশে পাঠায় পড়াশোনা করে তো আসুক। যতীন্দ্রনাথ ঠাকুর স্যার কি করতো উনি, মানে উনি এগুলা কি সাহিত্যিক, খেয়াল করতো সাহিত্যিক, না? সাহিত্যিক, সাহিত্যিক। ওইগুলো খেয়াল করতো কিনা? আরে হ্যাঁ ভাবির হ্যাঁ সাথে ছোট ভাইয়ের একটা সম্পর্ক থাকতে পারে না? আপনি কি ভাবতেছেন? আপনি নেগেটিভ নিতেছেন কেন? হ্যাঁ স্যার। না স্যার, আমি বললাম যে উনি ওনার কাজে ব্যস্ত থাকতো, কিন্তু ওইখান দিয়ে কি হচ্ছে সেটা কি উনি আরে ওনার ওদের চোখে বাড়ি পড়তো ছিল না? আপনার জমিদারি বাড়ি, বাড়ির ভিতরে কে আছে না আছে মানুষ জানতোই না, বুঝেন না ব্যাপারটা। ও বিশাল বড় আচ্ছা বাড়ি ছিল, যাই হোক। তো এই ক্ষেত্রে আপনার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে আপনার কাব্যের প্রতি, লেখার প্রতি একটা আকর্ষণ, এটা কেউ না জানো গোপনভাবে আমি বলে দিই, কাদম্বরী দেবী থেকে উনি বেশি পেয়েছে। কেন? কাদম্বরী দেবীর আবার কি লেখালেখি খুব ভালো লাগতো, এবং বিভিন্ন মানে লেখা পড়তো, মানে কাব্যগ্রন্থ উপন্যাস পড়তো। রবি ঠাকুরে বলতো যে আমার লেখা অনেক পছন্দ। রবি ঠাকুর ভাবতো যে ভাবির মন খুশি করার জন্য আমি সর্বোচ্চটা দিয়ে কি করব বলেন তো? চেষ্টা করব। এবং এই হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা করে আজকে সে কি
বিশ্বকবি হয়ে গেছে, বুঝতে পারছেন? জি স্যার। আপনারা চাইলেও এরকম অনুপ্রেরণা নিতে পারেন ভাবিদের কাছ থেকে অথবা প্রিয়তমাদের কাছ থেকে, চাইলে নিতে পারেন, ঠিক আছে? ভালো তো স্যার, এটা এক পক্ষে তো পজিটিভ, হ্যাঁ, অনেক ভালো ভালো। করা যায়। হুম। আচ্ছা, স্যার অনেক লেখনী কাদম্বরী দেবীকে উৎসর্গ করেই তো অনেক লেখা আছে। হ্যাঁ আছে তো। স্যার প্রেম হ্যাঁ, রিলেটেড যা আছে সব মনে হয় একে নিয়ে লিখছে, মানে ওই, মানে আরো কেউ থাকতে পারে কিন্তু আমার যা মনে হয় আর কি ওনাকে নিয়ে বেশি বেশিরভাগ। লেখছে রবি ঠাকুর, আরো কেউ যে নাই একটু পরে আসবে, অনেকেই ছিল বুঝছেন। তারপর আমরা আচ্ছা কয়েকজনের আলোচনা করব যারা ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফে যারা মানে মানে গুরুত্বপূর্ণ একটা অবস্থান রাখছে। এর বাইরেও আরো অনেকেই আছে, অনেক অনেক। তাহলে কত সালে মারা যায়? 1884 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করছে কত সালে? 1884, 22 বিয়ে, বছর বয়সে। 22 বছর বয়সে 1884 সালে উনি কি করেন? বিয়ে করেন। বিবাহ করে। বিয়ে করার পর পর থেকে কাদম্বরী দেবীর মুখে হচ্ছে বলেন তো হাসি নাই, কষ্টে দুঃখে সময় যায়। সুন্দর তার সময়টা নষ্ট করে দিলে কেউ বলেন তো? ভবতারিণী দেবী, রবি ঠাকুরের বউ। এখন কাদম্বরী দেবী কি মন খারাপ থাকতে থাকতে, ওই যে বলে না ডিপ্রেশনে থাকতে থাকতে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর 6 মাস পর, কত মাস পর বিয়ের? 6 মাস পর 6 মাস পর তিনি কি করেন বলেন তো? আত্মহত্যা করে। আত্মহত্যা করেন। আর টিকে থাকতে পারতেছিলেন না, ঠিক আছে? তার মানে ভালোবাসা এমন একটা জিনিস, ভালো লাগার মানুষকে আপনি যদি কাছে না পান, কোনো কিছুতে আপনার ভালো লাগবে না। গভর্নমেন্ট জব, ব্যাংক জব আপনার ভালো লাগবে না। যাই হোক, চলেন আমরা এরপরে যাই। রবীন্দ্রনাথ কি স্যার কাজটা ঠিক করলো তাইলে? কাজটা ঠিক করলো না, এখন তো কাজটা এক হিসেবে ঠিক করছে, কারণ বউ আসার পর আপনি চাইলেও তো আরেকজনকে ওরকম ভাবে টাইম দিতে পারবেন না। এই হিসেবে কাজটা আবার ঠিক মনটা করছে ভেঙে না। দিল যে, মনটা ভেঙে দিল না? কিন্তু তার বউয়ের স্যার মন যদি, প্রথমে তো সে ভুল করছে, সে বৌদির সাথে কেন রিলেশনে যাবে? হয়, এটা আপনারা একটু বিবেচনা করেন কেন যে গেল। না, সেটাই তো স্যার, মানে মানে বড় ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পরেও সে এই কন্টিনিউ করছে এগুলা। আপনি আছেন বৌদি, সে বাতিজিকে ছাড়ে নাই। আসেন আমরা পড়ায় আসি, আচ্ছা পড়ায় আসি। ঠিক আছে। 28 বছর, 28 বছর জমিদারের দায়িত্ব নিতে 12 বছর ছিলেন কোথায় বলেন তো? বাংলাদেশে। বাংলাদেশে ছিল। তাহলে কত বছর বাংলাদেশে ছিলেন? 12 বছর 12 বছর। বাংলাদেশে তার 3টা জায়গায় কি ছিল? জমিদারি ছিল। আমি একটু আগে পড়াইছিলাম। জমিদারিত্ব ছিল। বলেন 1 নাম্বার কি বলেন? কুষ্টিয়া শিলাইদহ, কুষ্টিয়া শিলাইদহ, সিরাজগঞ্জের ভেরি গুড। 2 শাহজাদপুর, নাম্বার কি? নওগাঁ হচ্ছে পাতিসর। ভেরি গুড। 3 নাম্বার হন নওগাঁর পাতিশর। নওগাঁ। নওগাঁ পাতিসর। 40 বছর বয়সে তিনি কোথায় চলে যান? শান্তিনিকেতনে 80 বছর বয়সে উনি কি করেন বলেন তো? মৃত্যুবরণ করে। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, 41 বছর বয়সে তার বউ মারা যায়। কত বছর বয়সে? 41 বছর। 41 বছর বয়সে বউ মারা যাওয়ার পর সে আর একটা বিয়ে করে নাই। দেখছেন কত ভালো মানুষ। ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হয় নাই। সে বিয়ে করে না এই কারণে, বিয়ে করলে তো পেন দিবে, আর বিয়ে ছাড়া তো সবাই তার, বুঝেন না কেন? সে বিয়ে করে একজনের নিয়ন্ত্রণে সে থাকতে চায় নাই। এবং এরপরে সে প্রেম করে কার সাথে জানেন? আর্জেন্টিনার একজন কবি ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে। একটু পরে আসতেছি আচ্ছা দাঁড়ান। তার মানে শুনছিলাম স্যার। 41 বছর বয়সে তার বউ মারা যাওয়ার পর সে কি করে নাই বলেন তো? থেমে থাকে বিয়ে নাই। করে। সে কি করে নাই? থেমে থাকে নাই। এরপর আরো কাহিনী আছে। তাহলে এই পর্যন্ত বয়স দিয়ে আমরা কি মনে রাখতে পারবো না? তাহলে বলেন, কবি প্রতিভার উন্মেষ ঘটে কত বছর বয়সে? 8 বছর। 8 বছর। হিন্দু মেলার উপহার কবিতা লিখে কত বছর বয়সে? 13 বছর বয়সে। বনফুল লিখে এবং ভিকারিনী লিখে কত বছর বয়সে? 15 বছর। কবি কাহিনী লিখে কত বছর বয়সে? 17 বছর। 17 বছর। বনফুল প্রকাশিত হয় কত সালে? 1980, 1880। 19 বছর বয়সে। হ্যাঁ, 1880। আর কত বছর বয়স? 19 বছর। 19 বছর আচ্ছা, বয়সে। বৌদির নাম কি ছিল? বৌদি কাদম্বরী। কাদম্বরী দেবী কত সালে আত্মহত্যা করে? 1884। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিয়ে করে? 22 বছর। আপনারা সবাই কি বিয়ে করছেন? জি না স্যার। এই যে দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে বিয়ে করছে। যারা যারা জীবনে সফল হয়েছে সবাই কি কম বয়সে বিয়ে করছে। আপনারা এখনো বিয়ে করতেছেন না কেন?
বিয়ে করলে এই চাকরি হয়ে যাবে। জি স্যার, এই কারণেই মনে হয় সফলতা আসতেছে না। এটা সত্য। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক, কত কত বছর বয়সে বিয়ে করছে? 19 নাকি স্যার, 19 না 20? না, এত না, আরো কম, 10-11 মেবি। হ্যাঁ। 12 তো সম্ভবত স্যার, বা 12 নাকি 14। 14, কি হ্যাঁ বলেন? 14। 14 মেয়ের বয়স সম্ভবত। তখন ছিল 6 না 7 না 8, ভুলে গেলাম। এখন তো ইতিহাস মনে রাখা লাভ না, যাই হোক। দণ্ডনীয় অপরাধ স্যার, এটা হ্যাঁ, স্যার দণ্ডনীয় অপরাধ। কি? স্যার বাল্য বাল্য বিবাহ হয়ে গেছে তো স্যার। দণ্ডনীয় অপরাধ স্যার। বাল্য হইলো ওই যে আপনার, ওনার ওয়াইফের নাম জানি কি ছিল? আরে, কত স্লোগান দিলাম রাস্তায়, এখন ভুলে গেছি, দাঁড়ান মনে করি। ঠিক আছে, ফজিলতুন শেখ নেসা মুজিব। ফজিলুর রহমান মুজিব। ফজিলতুন নেসা না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। ওনার হচ্ছে চাচা যে, ওনার বাবা যে ছিল, ওনার বাবা তো তাড়াতাড়ি মারা যায়। মারা যাওয়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর, সরি, নজরুলের, আরে কি বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাবা, উনি লালন পালন করেন, মানে তখন থেকে তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে সম্পর্ক ছিল আর কি। মানে ওদের বাসায় বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে আর কি ওদের বাসায়। তো তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। তারপর হচ্ছে আপনার আরো অনেকেই তো কম বয়সে বিয়ে করছে। হ্যাঁ, হ্যাঁ, এই তো তাহলে এটা মোটামুটি কি কমপ্লিট তো, নাকি 1 মিনিট পড়েন তো এটা, 1 মিনিট পড়েন। পড়া হয়েছে? জি স্যার। এটা একবার রিডিং করেন। রিডিং পড়ছেন? জি স্যার। কই তুমি ভাইয়া? হাফ হাফ দাও, আরে লবণটা নিয়ে আসো। হ্যাঁ, পুরাটা বইরা আনবে কেন? হাফ নিয়ে আসো, লবণ নিয়ে আসো। লবণ নাই তো স্যার, এখানে তো বানানো।
দেখেন তাহলে প্রথম কবিতা কি বলেন তো? হিন্দু মেলার উপহার। উপহার, ইন্দ্রজালের উপহার। হিন্দু মেলার উপহার, ঠিক আছে। কত সালে বলেন তো? 1875। 1800 কত? 75। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হচ্ছে করুণা। প্রথম উপন্যাস কি? করুণা। কিন্তু প্রথম প্রকাশিত উপন্যাস কি বলেন তো? বউ ঠাকুরানীর হাট। মাথায় রাখেন। তাহলে ওই যে কাব্যগ্রন্থের মতো হয়ে গেল আর কি। হ্যাঁ, তাহলে তার প্রথম উপন্যাস কোনটা বলেন তো? করুণা। আর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি বলেন তো? বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। কত সালে? 1883। প্রশ্ন যদি অনেক বেশি হার্ড করতে চায় 83। তাহলে আমাদের এই সালটাও চলে আসে। প্রশ্ন যদি অনেক বেশি হার্ড করতে চায় তাহলে আমাদের কি সালটাও মাঝে মাঝে চলে আসে। তাহলে প্রথম কাব্যগ্রন্থ কোনটি বলেন তো? বনফুল। বনফুল। তাহলে প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। লিখছে 15 বছর বয়সে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। 15 কিন্তু বছর বয়সে। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কবি কাহিনী। কবি কাহিনী। প্রথম প্রকাশিত কবি কাব্যগ্রন্থ কাহিনী। কোনটি? কবি কাহিনী। কত সালে? 1878। 17 বছর বয়সে। কত বছর বয়সে? 1878। 17 বছর। 17 তার বছর। প্রথম ছোট গল্প কি বলেন তো? ভিখারিণী। প্রথম ছোট গল্প কি? ভিখারিণী। আর শেষ ছোট গল্প কি বলেন তো? শেষ লেখা। মুসলমানের গল্প। শেষ লেখা। শেষ ছোট গল্পের নাম কি? মুসলমানের গল্প। তার প্রথম প্রকাশিত নাটক কোনটি বলেন তো? বাল্মীকি প্রতিভা। বাল্মীকি ঠিক আছে, বাল্মীকি প্রতিভা। কত সালে বলেন তো? 1880। 1880। প্রথম গদ্য গ্রন্থ ভ্রমণ কাহিনী নাম কি বলেন তো? উরূপ প্রবাসীর পত্র। ঠিক আছে, উরূপ প্রবাসীর পত্র। ঠিক আছে, উরূপ প্রবাসীর পত্র। ঠিক আছে, তাহলে প্রথম গদ্য গ্রন্থ বা ভ্রমণ কাহিনী কি বলেন তো? উরূপ প্রবাসীর পত্র। উরূপ প্রবাসীর পত্র। প্রবন্ধ গ্রন্থ কোনটি বলেন তো? বিবিধ প্রসঙ্গ। ঠিক আছে, প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিবিধ প্রসঙ্গ। বিবিধ প্রসঙ্গ। রচনা সংকলন কোনটি? চয়নিকা। রচনা সংকলন কোনটি? চয়নিকা। প্রথম প্রকাশিত পত্রিকা কি বলেন তো? সাধনা। 1894 সালে। তাহলে প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি? সাধনা। সাধনা। কত সালে লিখছে বলেন তো? 1894। 1894। ওকে, তাহলে আমরা এখানে কি কি পেলাম বলেন? প্রথম কবিতা হিন্দু মেলার উপহার। প্রথম কবিতা কি? হিন্দু মেলার উপহার। 1875। 1875। প্রথম উপন্যাস করুণা। 1878। প্রথম উপন্যাস করুণা। 1878। প্রথম প্রকাশিত উপন্যাস নাম কি বলেন তো? বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত উপন্যাস কি বলেন তো? বউ ঠাকুরানীর হাট। প্রথম কাব্যগ্রন্থ কোনটি বলেন তো? বনফুল। প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বনফুল। প্রথম প্রকাশিত কাব্য কোনটি? কবি কাহিনী। কবি কাহিনী। প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি বলেন তো? ভিখারিণী। ভিখারিণী। আর শেষ প্রকাশিত ছোট গল্প কোনটি? মুসলমানের গল্প। মুসলমানের গল্প। ঠিক আছে, প্রথম প্রকাশিত নাটক কোনটি বলেন তো? বাল্মীকি বাল্মীকি প্রতিভা। প্রথম গদ্য গ্রন্থ কোনটি? উরূপ প্রবাসীর পত্র। উরূপ প্রবাসীর পত্র। প্রবন্ধ গ্রন্থ কোনটি বলেন তো? বিবিধ প্রসঙ্গ। প্রবন্ধ গ্রন্থ কোনটি? বিবিধ প্রসঙ্গ। রচনা সংকলন কোনটি? চয়নিকা। রচনা সংকলন কোনটি? চয়নিকা। প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি বলেন তো? সাধনা। প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি? সাধনা। এই যে চলে আসে আমাদের নারী ভার্সেস রবীন্দ্রনাথ। নারীদের সাথে রবীন্দ্রনাথের কি ছিল? কানেক্টেড ছিল অনেক বেশি। ঠিক আছে, প্রথমে হচ্ছে আন্না তর্খর। তা আন্না তর্খর কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো ওই স্কুলের Teacher. ম্যাডাম ছিল। ওই স্কুলের কি ছিল? ম্যাম ছিল। তো ম্যামের সাথে রবি ঠাকুরের প্রথম প্রেমালাপ। ঠিক আছে, প্রথম প্রেম হয় কার সাথে বলেন তো? ম্যামের সাথে। তার নাম কি ছিল? আন্না তর্খর। এবং প্রথম যে কাব্যগ্রন্থ লিখে কবি কাহিনী, এই কবি কাহিনীতে নায়িকা চরিত্র কাকে দিল বলেন তো? তার ম্যামকে, নলিনী। নায়িকার নাম কি ছিল? নলিনী। ঠিক আছে, ছদ্মনাম কি? নলিনী। ওকে, আর নায়ককে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। ওকে, তাহলে নলিনী চরিত্র কোন কাব্যগ্রন্থে কি করা হয় বলেন তো? কবি কাহিনী। কোন কাব্যগ্রন্থে আছে? কবি কাহিনী কাব্যগ্রন্থ। ওকে, 2 নাম্বার কাদম্বরী কবি দেবী। কাহিনী। তাহলে কাদম্বরী দেবীর কাহিনী তো এতক্ষণ বললামই, তাই না? ভাবি ছিল, জি স্যার। ছোটবেলার খেলার সাথী ছিল, বড় হয়েও কি তাকে অনেক বেশি সময় দেওয়া হলো এবং তার অনুপ্রেরণায় সে মূলত আজকে এত বড় সাহিত্যিক। ঠিক আছে,
কারণ মেয়ে মানুষ যদি একটু ড্যাশ দেয় কিংবা একটু অনুপ্রেরণা দেয় তাহলে ছেলে মানুষ অনেক ভালো কিছু করতে পারে, ঠিক আছে? ছেলেরা চকলেটের একটু স্পিড। অপেক্ষাই করে ওই স্পিডটার জন্য, ওই স্পিরিটের জন্য, ঠিক আছে? 3 নাম্বার ছিল ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া ওকাম্পো, ঠিক আছে? পূর্বে হচ্ছে কাব্যগ্রন্থ। পূর্বে কি বলেন তো? কাব্যগ্রন্থ, ঠিক আছে? কাব্যগ্রন্থ। ভিক্টোরিয়া ওকাম্পো মাঝে মাঝে বিজয়া থাকে। কি থাকে বলেন তো? বিজয়া, ওকে? আচ্ছা, ভিক্টোরিয়া ওকাম্পো কে ছিল এটা আগে চলেন জেনে নেই। আপনারা যদি গুগলে সার্চ দেন রবীন্দ্রনাথ ঠাকুর এক্স ভিক্টোরিয়া ওকাম্পো, তাহলে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ভিক্টোরিয়া ওকাম্পোর এত সুন্দর সুন্দর ছবি আসতেছে, এবং তাদের তখন আন্ডারস্ট্যান্ডিং ছিল অস্থির। আপনারা কি ছবি তোলেন কাপল, ওরা যে ছবি তুলতো অসাধারণ ছবি। রবি ঠাকুরের বাসায় হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো আসতো, রবীন্দ্রনাথ ঠাকুর আবার কি ভিক্টোরিয়া ওকাম্পোর বাসায় যেত কোথায়? আর্জেন্টিনায়, ঠিক আছে? এবং দুজনের মধ্যে অনেক বেশি কি ছিল বলেন তো? আন্ডারস্ট্যান্ডিং ছিল। এবং দুজনের ছবি চাইলে আপনি এখনই সার্চে দেখতে পারেন, এত চমৎকারভাবে টাইটানিক মুভির মতো ছবিগুলো, ঠিক আছে? খুব সুন্দর এবং আসলেই সুন্দর আর কি, ঠিক আছে? দেখলে বুঝবেন আর কি। হ্যাঁ, তো দাঁড়ানো দাঁড়ানো ছবি না স্যার? দাঁড়ানো ছবি, বসা ছবি, ঠিক আছে? অনেক স্টাইলিশ ছবি, ঠিক আছে? সব ধরনের ছবি আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক লম্বা দাড়ি আছে, ওই দাড়ি আছে, দাড়ি দিয়েও কি ছবি সুন্দর আসছে। যাই হোক, ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে তার রিলেশন এত ভালো ছিল, এত ভালো ছিল যে 2 দিন পর পর তার বাসায় চলে আসতো রবি ঠাকুরের। কিন্তু রবি ঠাকুর কিন্তু বউ ছিল না। কেন? কারণ 41 বছর বয়সে সে কিন্তু মারা যায়, তার ওয়াইফ, ঠিক আছে? মৃণালিনী দেবী। এবার সে কিন্তু বিয়ে করে নাই। কেন বিয়ে করে নাই এখন বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, তার মানে ভিক্টোরিয়া ওকাম্পো যে তার বাসায় আসে, নেটিজেনরা অনেক এটা নিয়ে খারাপ মন্তব্য করছে। একটা মেয়ে মানুষ আপনি একজন ছেলে মানুষ আপনার বাসায় যায়, আপনার বাসায় কেউ নাই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে বলেন দেখি? যে জি আপনার স্যার। চিকিৎসা করতে যায়, গড। না, একটু নেগেটিভ তো সবার কাছে আসবে, স্বাভাবিক। তো এরকম নেটিজেনরা অনেক অনেক কথা শোনাইলো রবি ঠাকুরকে, রবি ঠাকুর এগুলো পাত্তা দেয় নাই। কারণ তার দরকার, সে আসবে এবং তার ভালো লাগে, সে আসবে, এটা স্বাভাবিক। তার নিজের বাড়ি, নিজের ঘর, আসতেই পারে যে কেউ, ঠিক আছে? তো এই হচ্ছে ভিক্টোরিয়া ওকাম্পো, আর্জেন্টিনার মহিলা কবি, ঠিক আছে? ভিক্টোরিয়া ওকাম্পো। তাকে আবার উৎসর্গ করে পূর্বী কাব্যগ্রন্থ। তাহলে ভিক্টোরিয়া ওকাম্পোকে কোন কাব্যগ্রন্থ উৎসর্গ করে বলেন তো? পূরবী। পূরবী, ঠিক আছে? ভিক্টোরিয়া অর্থ বিজয়, তার মানে বিজয়া, ওকে? মাঝে মাঝে কি বিজয়াও থাকে আর কি। হ্যাঁ, যে পূরবী কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করে? ভিক্টোরিয়া ওকাম্পো না থাকলে বিজয়া আনসার হবে, ওকে? ওকে 4 স্যার। নাম্বার হচ্ছে ইন্দিরা দেবী। ইন্দিরা দেবী চৌধুরানী কে ছিল বলেন তো? প্রমোদ চৌধুরীর স্ত্রী। আবার কি ছিল বন্ধু? রবি ঠাকুরের ভাতিজি। কি ছিল? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজি ছিল, আবার প্রমোদ চৌধুরীর স্ত্রী ছিল। তার সাথে কি চিঠি আদান প্রদান হয় কখন বলেন তো? বাংলাদেশে আসার পর, ঠিক আছে? তার মানে বাংলাদেশে এসে ছিন্নপত্রের একটা বই আছে, চিঠিপত্রের বই, বইটার নাম হচ্ছে ছিন্নপত্র। বইটার নাম কি বলেন তো? ছিন্নপত্র। এই ছিল। ছিন্নপত্র বইটার 54টা চিঠির মধ্যে 48টা চিঠি কাকে লিখছিল বলেন তো? ইন্দিরা দেবীকে লিখছিল। কাকে লিখছিল বলেন তো? ইন্দিরা দেবীকে লিখছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে অনেকেই আসছে এবং অনেককে সে ভালোবাসছে, শুধু একজন মানুষকে সে কখনো ভালোবাসতে পারে না। বলেন তো সে কে? তার ওয়াইফ নাকি? তার ওয়াইফ। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর আনসার। মানে সে তার বউ ছাড়া সে সবাইকে কি সময় দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, টাইম দিছে, উৎসর্গ করছে, বিভিন্ন কাব্যগ্রন্থ উপন্যাসে তাদেরকে নায়িকা বানাইছে। বাট সে একজন মানুষকে সে প্রপার ভাবে তা কি তার ভালোবাসে তার নাই। ওয়াইফকে নিয়ে কোনো কাব্য করে নাই তো মনে হয়। না, একজন মানুষকে সে ভালোবাসতে পারে না, সে হচ্ছে তার ওয়াইফ। বুঝছেন? তার মানে হচ্ছে নিজের ওয়াইফ ছাড়া বাকি সবাইকে সে কি করছে বলেন তো? সবকিছুই কি সময় দিয়েছে, সবকিছুই করছে, কিন্তু শুধু ওয়াইফকে ভালোবাসতে পারে নাই। তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পারছেন? আপনারা কি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হতে চান? না স্যার। তার একদিক থেকে হতে চাই। কোন দিক দিয়ে? মানে অনেক কাব্যগ্রন্থ উপন্যাস, অনেক টাকা পাবেন, তারপর জি স্যার। ওই যে নোবেল পুরস্কার পাবেন, ওই দিক দিকে? বুঝতে হ্যাঁ। পারছেন? উৎসর্গ দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ কাকে উৎসর্গ করছেন? প্রথম হচ্ছে বসন্ত নাটক। বসন্ত নাটক কাকে উৎসর্গ করছেন বলেন তো? কাজী নজরুল কাজী নজরুল ইসলামকে। ইসলাম। কাজী নজরুল ইসলাম। কাকে উৎসর্গ করছেন? কাজী নজরুল তাহলে ইসলাম। বসন্ত নাটক কাকে উৎসর্গ করছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। কালের যাত্রা নাটক কাকে উৎসর্গ করছেন? শরৎচন্দ্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পূরবী কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করছেন? ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া ওকাম্পো।
ভিক্টোরিয়া ওকাম্পো, ভিক্টোরিয়া ওকাম্পো, ওকাম্পো। পুরোপি কাব্যগ্রন্থ একটু আগে যেটা পড়লাম আর কি, ঠিক আছে। তাসের দেশ নাটক কাকে উৎসর্গ নেতাজি করছেন? সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু। উফ, বউ ঠাকুরানীর হাট উপন্যাসটা কাকে উৎসর্গ করছেন বলেন তো? সৌদামিনী দেবী সৌদামিনী দেবী। এটা আবার সৌদামিনী কে দেবী স্যার? কে ছিল বলেন তো? তার বোন কে ছিল? ও তার বোন। সৌদামিনী দেবী কে ছিল বলেন তো? তার বোন ছিল। বোন আকাশপ্রদীপ কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করছে? সুধীন্দ্রনাথ সুধীন্দ্রনাথ দত্ত সুধীন্দ্রনাথ দত্ত। কাকে উৎসর্গ করছে বলেন তো? সুধীন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। সুধীন্দ্রনাথ দত্ত তাহলে বসন্ত কাজী নজরুল ইসলাম, বসন্ত নাটক কাকে উৎসর্গ করছে? কাজী বসন্ত নজরুল হচ্ছে ইসলাম কাজী আবার নজরুল বলেন, ইসলাম। বসন্ত নাটক কাকে উৎসর্গ করছে? কাজী কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম তারপর কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র। শরৎচন্দ্র পূরবী চট্টোপাধ্যায় কাব্যগ্রন্থ, পূরবী কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করছে? ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া ওকাম্পো, ঠিক আছে। তারপর হচ্ছে তাসের দেশ, তাসের দেশ নাটকটি কাকে উৎসর্গ করছে? নেতাজি নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বসু। এটা অনেক পরীক্ষা আসছে। বউ ঠাকুরানীর হাট কাকে উৎসর্গ করছে? তার বোন বোন সৌদামিনী দেবী, ঠিক সৌদামিনী আছে। দেবী। আকাশপ্রদীপ কাব্যগ্রন্থ কাকে উৎসর্গ করছে? সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্ত একবার পড়ে নেন, একবার রিডিং পড়েন। হয়েছে? এরপর দেখেন উপাধি জীবনের শিল্পী অন্নদা শঙ্কর রায়। জীবনের শিল্পী কে বলছে বলেন তো? অন্নদা শঙ্কর রায়। বিশ্বকবি কে লিখছে বলেন তো? বিশ্বকবি কে উপাধি দিছে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বিশ্বকবি কে উপাধি দিছে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। গুরুদেব কে উপাধি দিছে বলেন তো? মহাত্মা গান্ধী। গুরুদেব কে উপাধি দিছে? মহাত্মা গান্ধী। কবিগুরু কে দিছে বলেন তো? ক্ষিতিমোহন সেন, ঠিক আছে। তাহলে কবিগুরু উপাধি কে দিছে বলেন তো? ক্ষিতিমোহন সেন। কবিগুরু কে উপাধি দিছে? ক্ষিতিমোহন সেন, ওকে। আবার বলছি জীবনী শিল্পী কে দিছে উপাধি? অন্নদা শঙ্কর রায়। জীবনী শিল্পী উপাধি কে দিছে? অন্নদা শঙ্কর রায়। বিশ্বকবি কে দিছে বলেন তো? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বিশ্বকবি কে দিছে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। গুরুদেব কে দিছে? গুরুদেব মহাত্মা গান্ধী। গুরুদেব কে দিছে? মহাত্মা গান্ধী। মহাত্মা কবিগুরু গান্ধী। কে দিছে? ক্ষিতিমোহন সেন। কবিগুরু কে দিছে? ক্ষিতিমোহন সেন। আবার ক্ষিতিমোহন বলেন, কবিগুরু কে দিছে? ক্ষিতিমোহন ক্ষিতিমোহন সেন। সেন। থ্যাংক ইউ। সম্পাদিত পত্রিকা সাধনা, তার প্রথম কি সম্পাদিত পত্রিকার নাম কি বলেন তো? সাধনা। ভারতী পত্রিকা কার লেখা বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের। বঙ্গদর্শন, বঙ্গদর্শনের সম্পাদক কে ছিল বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিম, হ্যাঁ, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। আর হ্যাঁ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পর এটার দায়িত্ব নেয় কে বলেন তো? তাহলে বঙ্গদর্শন পত্রিকা 1872 সালে কি হয়? প্রকাশিত হয়। এই বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র মারা যাওয়ার পর থেকে দায়িত্ব গ্রহণ করেন কে বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গদর্শন পত্রিকার দায়িত্ব কে নেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী, ঠিক আছে। তত্ত্ববোধিনী মূলত ব্রাহ্ম সমাজ নিয়ে লিখতো আর কি। ব্রাহ্ম সমাজের যত অক্ষয় কুমার আপডেট দত্তের। সব কি তত্ত্ববোধিনী দেওয়া হতো আর কি, ঠিক আছে। তার মানে এই সম্পাদিত পত্রিকা তার কয়টা? 4টা। কি কি বলেন তো? সাধনা, তারপর কি বলেন তো? ভারতী, তারপর কি বলেন তো? বঙ্গদর্শন, তারপর কি বলেন তো? তত্ত্ববোধিনী। তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত।
অক্ষয় কুমার দত্তের দত্ত সম্পাদনা, কিন্তু হচ্ছে উনিও কি করছে বলেন তো, অ্যাড ছিল যে ব্রাহ্ম সমাজের যত আপডেট এখানে কি পাওয়া যেত কিংবা আচ্ছা উনি আচ্ছা দিত আর কি, ঠিক আছে, এই হিসেবে আর কি। আর তত্ত্ববোধনের সম্পাদক হচ্ছে অক্ষয় কুমার দত্ত। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একদম কি টোটাল আলোচনা। হুম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একদম কমপ্লিট। এখান থেকে প্রশ্ন দিলে আপনারা পারবেন এতক্ষণ যা পড়াইলাম? ট্রাই করবো স্যার। মনে কি আছে না ভুলে গেছেন? তাহলে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বলেন? স্যার কবি কাহিনী। কবি কাহিনী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর বলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে কতবার আসেন? আহ, হুম, 2 বার। 2বার আসেন, ঠিক আছে। কত কত সাল বলেন তো দেখি? এটা হচ্ছে 1800, ভুলে গেছেন না? 1898। আর একটা কি বলেন তো? 1926। 1898 আর কি 1926, ঠিক আছে, 26। 2বার আসেন, ওকে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কোন গ্রন্থ অনুবাদের জন্য? স্যার গীতবিতানের সং অফারিংস এর জন্য। গীতাঞ্জলি সং অফারিংস। কত সালে নোবেল পুরস্কার পান? 1910। 13। 1913। কত সালে 1913 বলেন তো? 13 13। 1913, ঠিক আছে। 13। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ডিলিট পান কত সালে? delete হচ্ছে স্যার 1913 না 14 দিকে। 1936। কত সালে বলেন তো? আচ্ছা এত তাড়াতাড়ি গুলাই ফেলছেন সব। স্যার আমি একটু পরে জয়েন করছি তো। ও আচ্ছা, 1936। কত সালে বলেন তো? 1936। 36। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান কত সালে? 1940। কত সালে বলেন তো? 1940। 1940, ঠিক আছে। বছর দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে কবি প্রতিভার উন্মেষ ঘটে কত বছর বয়সে বলেন? 8 8 বছর। বছর। 8 বছর। হিন্দু মেলার উপহার লিখে কত বছর বয়সে? 8 13 বছর। বছর। 13 বছর। 15 বছর বয়সে তিনি কোন কাব্য লিখেন? 15 বছর হচ্ছে উম, উম, বনফুল। কি লিখেন বলেন তো? বনফুল। বনফুল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার 17 বছর বয়সে তিনি কোন কাব্য লিখেন? ভিখারিনী নাকি? কবি কাহিনী। কবি কবি কাহিনী। কাহিনী, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর সাথে ভিখারিনী আছে অবশ্যই, ওকে। না, ভিখারিনী তো 15 বছর বয়সে বনফুলের সাথে। আচ্ছা, তারপর বলেন হচ্ছে কবি কাহিনী নায়িকা কে ছিল? স্যার ভিক্টোরিয়া না, আরে নলিনী। ওনার নায়িকা কে ভাতিজি। ছিল? নলিনী। এই যে যা যা আলোচনা করতেছে এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে, জি যে স্যার। কোনো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। নলিনী নাম কি ছিল বলেন তো? নলিনী। 19 বছর নলিনী। বয়সে তিনি কোন কাব্যগ্রন্থ প্রকাশ করেন? বনফুল। কোন কাব্যগ্রন্থ প্রকাশ করেন? বনফুল। বনফুল। 22 বছর বয়সে তিনি কি করেন বলেন তো? বিয়ে করেন, ঠিক আছে। আর তার বৌদি কাদম্বরী দেবী কত সালে মারা যায় বলেন তো? তা 1880। 1882। 1884। 1800 কি 84 বলেন তো? 84 84 সাল। 1800 কত সাল? 84। 84 সাল, ঠিক আছে। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ের কতদিন পর মারা যায় বলেন তো? 6 মাস পরে। তারপর হচ্ছে আপনার 28 বছর বয়সে উনি কোথায় আসেন? 28 বছর বয়সে কুষ্টিয়ায়। বাংলাদেশে আসেন, ঠিক আছে। তারপর 40 বছর বয়সে উনি কোথায় চলে যান? ওই যে শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে চলে যান, ঠিক শান্তিনিকেতন। আছে। 41 বছর বয়সে কে মারা যায় বলেন তো? তার ওয়াইফ। আর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে মারা যান? 80 80 বছর। বছর। আচ্ছা, তাহলে এই বয়সের সাথে আমরা মনে রাখতে পারবো না? জি স্যার। মোটামুটি আপাতত আর প্রথম স্যার প্রথম তো সালগুলো একটু এই ঝামেলা দুই হয়। একবার পড়লে আপনার এই জিনিসটা মাথায় চলে আসবে, তখন ভালো লাগবে, ঠিক আছে। হ্যাঁ। ভালো লাগবে তখন। আচ্ছা, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বংশের ছিলেন? কোন বংশ? কুশারি। আচ্ছা,
পদবী কি ছিল? রবীন্দ্রনাথ। ঠাকুর পরিবার। পিরালি না না ব্রাহ্মণ। না, কি ছিল? পিরালি ব্রাহ্মণ, পিরালি ব্রাহ্মণ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের ছিলেন? ব্রাহ্ম। ব্রাহ্ম। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্বপুরুষরা কোন এলাকার ছিল বলেন তো? খুলনায় দক্ষিণ দিকে রূপসা নদীর তীরে। দক্ষিণ হিডি উপজেলা, রূপসা। রবীন্দ্রনাথ ঠাকুর না, বিয়ে যাবো করছেন কোন এলাকায়? খুলনায়। খুলনায়। বাংলাদেশের 3টা এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের কি ছিল বলেন তো? জমিদারি। জমিদারি। এলাকাগুলোর নাম বলেন। 1 নাম্বার কি? শিলাইদহ, কুষ্টিয়া, কুষ্টিয়া, 2 নাম্বার কি? সিরাজ, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের সিরাজগঞ্জে, শাহজাদপুর। সিরাজগঞ্জের শাহজাদপুর। 3 নাম্বার কি বলেন তো? নওগাঁ রাজশাহী হচ্ছে জেলার। নওগাঁর হ্যাঁ। পাতিশর। নওগাঁর পাতিশাল। নড়াইল হবে না, এটা নড়াইল। নওগাঁ নড়াইল না, নওগাঁর পাতিশর কোথায় বলেন তো? নওগাঁ। নড়াইলে। হুম, নওগাঁ। নওগাঁর। আচ্ছা, প্রথম প্রকাশিত কাব্য কোনটি? কবি কাহিনী। কবি কাহিনী। কবি কাহিনী। ঠিক আছে। প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? বউ বউ ঠাকুরানীর হাট। হাট। বউ ঠাকুরানীর হাট। হাট। ভেরি গুড। আচ্ছা, প্রথম প্রকাশিত কবিতা কোনটি? কবিতা হচ্ছে বিলকার। স্যার এই 13 বছর বয়সে লেখে কবিতা। হ্যাঁ, নাম কি কবিতাটার নাম? হিন্দু মেলার, কি বালক না, না স্যার, ছেলে কি ভুলে গেছি স্যার। হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার। আরে এগুলো তো মনে না রাখলে তো বিপদ। এগুলো আসবে তো, আপনি খালি পেজ উল্টাবেন দেখবেন এগুলো যে কতবার পরীক্ষা আসছে। তাহলে প্রথম প্রকাশিত কবিতা কোনটি বলেন তো? হিন্দু মেলার হিন্দু মন্দির। উপহার। ঠিক আছে। প্রথম প্রবন্ধ কোনটি? ইউরোপ ইউরোপ প্রবাসীর কি ওটা যেন তো একটা গদ্য গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ হচ্ছে আপনার বিবিধ প্রসঙ্গ। বিবিধ প্রসঙ্গ। তারপর হচ্ছে অপশন দিলে মনে পড়বে না স্যার। না, কিন্তু আমি তো চাচ্ছি এমন ভাবে পড়েন, ঠিক আছে, অপশন আসার আগেই যেন পারেন, তাহলে আপনার জি জন্য স্যার, সুবিধা বুঝতে এটা আর কি। পারছি। ঠিক আছে। আর একবার ভালো করে পড়লে দেখবেন চাকরি হওয়া পর্যন্ত আপনি সব কোশ্চেনের আনসারই পারতেছেন। তখন আপনার যে ভালো লাগা কাজ করবে যে ভাইয়া পড়ায় দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, আর ভুল হয় না, যে কোশ্চেন আসে এটা আমি পারি, এই যে একটা কনফিডেন্স দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসলে আপনার আটকাবে না। বুঝছেন ব্যাপারটা? জি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি? সাধনা। 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 ভেরি গুড। ঠিক আছে। তারপর বলেন হচ্ছে আপনার লাবণ্য। লাবণ্য হচ্ছে কোন উপন্যাসের চরিত্র? স্যার, লাবণ্য, অমিত লাবণ শেষের কবিতা মেবি। শেষের কবিতা। শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? কিসের? শেষের কবি। রোমান্টিক। কি ধরনের গ্রন্থ? কি ধরনের গ্রন্থ? রোমান্টিক। কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, প্রবন্ধ? উপন্যাস। উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টা উপন্যাস টোটাল? 12টা। কেমনে মনে রাখবো? মনে 13টা আছে কি স্যার, আপনাদের? 13টা উপন্যাস, 13টা। 13টা 12টা দুইটাই কনফিউশন, বাট আপনারা আনসার দিন, 12টাই আনসার দিন। আচ্ছা। আচ্ছা, বলেন তো কি কি মনে আছে কি? এই যে ছন্দটা পড়াইলাম, স্যার জি স্যার, দুই মনে আছে। বোনের কাহিনী স্যার। বলেন তো কি কি? স্যার মালঞ্চ, প্রথমে রাজর্ষি দুই বোন, তারা অনেক চতুর। রাজস্ব দুই। চতুরঙ্গ। স্যার হ্যাঁ। অনেক চতুর। হ্যাঁ, হ্যাঁ। গোরা শেষের শেষ 4 অধ্যায় 4 অধ্যায় পড়ার পড়ার সময় দুই বোন তাদের তার চোখে চোখে বালি বালি পড়ে দিয়ে পালিয়ে গেছে। পালিয়ে ঘরের যায়। বাইরে তাদেরকে খোঁজা হলো, তারপর যোগাযোগ করে জানা গেল যোগাযোগ করে জানা গেল বউ ঠাকুরানের পালাতে কাছে গিয়ে যাওয়ার পরে নৌকাডুবিতে মারা নৌকাডুবি গেল। হয়ে মারা গেল। ভেরি গুড। যাই হোক, আমাদের হচ্ছে এখানে কাব্যগ্রন্থগুলো লিখে দেওয়া দরকার ছিল, ওই ছন্দ আছে, আমরা নেক্সট ক্লাসে লিখে দিব। তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর একদম শেষ। আপনারা একটু ভালো করে মন দিয়ে পড়বেন। রবি ঠাকুর নিয়ে আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে। আর আপনারা হচ্ছে নজরুল, কাজী নজরুল ইসলাম, আপনারা হচ্ছে আজকে তো মঙ্গলবার, এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে পেজে একটা ক্লাস নিব, বুঝছেন? নজরুল, বঙ্কিমচন্দ্র, জসিমউদ্দিন, ঠিক আছে, আরো কয়েকজন কবি মিলে। হ্যাঁ, তো এই ক্লাসটা একটু ওখানে করে নিন, বুঝতে পারছেন? ওকে স্যার। আর সাহিত্যে সাজেশন আপনাদের একদম প্রথম ক্লাসে দিছিলাম, মনে আছে কি? না স্যার, আমরা পাইনি তো। কোন কোন সাহিত্যগুলো আমরা আমিও পড়ব? পাইনি স্যার। পান নাই? মানে ওই ক্লাসটা স্যার হয়তো করা হয়নি, ওইটা পাইনি স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু লিখেন সাহিত্য কোনগুলো আমরা পড়ব, ঠিক আছে, কোন লেখক।
মানে স্যার আধুনিক যুগের যেগুলো। আধুনিক যুগের লিখতেছি। দেখেন কাজী নজরুল ইসলাম, তারপর লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর লেখেন জসিমউদ্দিন, তারপর লিখেন স্যার শরৎচন্দ্র। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্র, স্যার ইদানিং কিছু আননোন সাহিত্যিকের মানে ইয়ে দিয়ে আসতেছে আর কি, আসতেছে আসতেছে, স্যার ওগুলো একটু বলে দিন। আল মাহমুদ, ফরুক আহমেদ। এই যে এই দুইটা এখন বেশি আসবে, ঠিক আছে? কে কে বলেন তো? জি। আল আল মাহমুদ আর মাহমুদ। ফরুক, একদমই ব্রাভো। তিনটা করে স্টার দিয়ে রাখেন। দুইজনেই ইসলামিক কবি তো। স্যার ওয়ালিউল্লাহ। আচ্ছা আগের থেকেও দিয়ে দিই, মধ্যযুগ আলাউল আসবে এখন, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৈয়দ অলিউল্লাহ, একটু সেলিম চেঞ্জ আল হয়েছে দিন। আর কি, হ্যাঁ। স্যার সেলিম আল দিন। হুম। ও স্যার জীবনানন্দ দাশ। এই যে যে নামগুলো লিখে দিয়েছি এগুলো একটু পড়লেই হবে আর কি, ঠিক আছে? এর মধ্যে আশা করি আমরা কমন পেয়ে যাব, হ্যাঁ। এর বাইরে আপনারা পড়বেন বিসিএস বিগত বছরের প্রশ্ন, বিসিএস বিগত বছরের প্রশ্ন, ওকে? বিসিএস বিগত বছরের প্রশ্ন স্যার কত থেকে কত পর্যন্ত? আপনি 10 থেকে পড়তে পারেন, 10 থেকে যা হইলো একদম, ঠিক আছে? মানে যদি আপনি সাহিত্যতে অনেক ভালো করতে চান, যদি আমরা সাহিত্যের মাত্র হচ্ছে আপনার 58টা কোয়েশ্চেন আসে, এর মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটা চলে আসবে, প্রাচীন যুগ মধ্যযুগ থেকে চলে আসবে দুইটা, তো আমি তো ওভাবে সাজাই দিলাম। তারপর পত্র পত্রিকা ছদ্মনাম উপাধিগুলো যে মুখস্থ করেন ওখান থেকে একটা দুটো চলে আসবে, ভাষান্দোলন মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ওখান থেকে একটা দুটো চলে আসবে, ঠিক আছে? এর বাইরে হচ্ছে যদি আপনি অন্য জবের জন্য প্রিপারেশন নেন তাহলে এই কবিগুলো আপনি তিনটা করে স্টার্ট দিয়ে পড়তে পারেন। একবার দুইবার পড়বেন, উপন্যাস কাব্যগ্রন্থগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? সাহিত্য পড়লে আপনার মিনিমাম 2 মাস শুধু সাহিত্য পড়লেই শেষ হয়ে যাবে, মানে এত সাহিত্য, বুঝছেন? কিন্তু সব তো জি পড়ে স্যার। আমরা মনে রাখতে পারবো না, বুঝছেন? এই জন্য আপনারা এখান থেকে চাইলে কি কিছু সিলেক্ট করে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যদি আপনার সময় হাতে কম থাকে। আর যদি সময় থাকে তাহলে পড়তে থাকেন, এই হচ্ছে সাজেশন আর কি, ঠিক আছে? বুঝছেন? জি স্যার। আর এই যে আপনার আজকের যে স্লাইড, এটার কি আপনাদের পিডিএফ লাগবে? জি স্যার দিলে ভালো হয়। আচ্ছা আমি বলে জি দিচ্ছি, স্যার, আপনাদের দিলে ভালো হয়। ও যে পিডিএফ দিয়ে দিবে, ঋষিকেশ দিয়ে দিবে, আপনাদের গ্রুপে দিয়ে দিবে না, হ্যাঁ? জি স্যার ঠিক আছে, অবশ্যই। ওকে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নজরুল আর অন্যান্য কবির ক্লাসটা একটু পেজে করে নিন আপনারা, হ্যাঁ? আমি এই সপ্তাহের মধ্যেই নিব আর কি, ঠিক আছে? একদম টোটাল আমাদের টার্নিং পয়েন্টের পেজে যাবে, তো ওই ক্লাসটা আপনারা একটু নিয়ে নেন কষ্ট করে, ওকে? অথবা আমাকে নক দেন, আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, ওকে? ওকে স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকেন ওকে সবাই, হ্যাঁ? বেস্ট অফ লাক। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। তারেক স্যার 7টা থেকে 9টা।